So, good afternoon again, and welcome again to CSE 250. আজকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এই পুরা কোর্স জুড়ে যেমন যাবে ক্লাসগুলো সেরকম ক্লাসের ফেরত মানে সেরকম ক্লাস শুরু করবো আর কি। সো প্রথম দুইটা ক্লাস আসলে মোস্টলি বেসিক্স এর ছিল এবং দেখবেন যে আমি মোস্টলি থিওরি পড়িয়েছি এন্ড ম্যাথ আসলে ওইভাবে খুব একটা করা হয়নি। ঠিক আছে, ওইটা আসলে এই কোর্সের কমপ্লিট অপোজিট। ঠিক আছে, আমরা এই কোর্সে আসলে মোস্টলি সার্কিট সলভ করব, মোস্টলি ম্যাথ করব। আপনাদের এক্সামেও মোস্টলি না, আপনাদের এক্সামে শুধু ম্যাথই আসবে, সার্কিট সলভিংই আসবে। ঠিক আছে, এন্ড আজকে থেকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ওরকম ক্লাসের দিকেই যাব। আমার থিওরি মানে কোর থিওরি মোটামুটি পড়ানো শেষ, এরপরে আসলে আমরা খুব বেশি একটা এমন থিওরি তেমন পড়ানোর মতো নাই। জাস্ট মিডের আগে যেটা হবে যে সার্কিট সলভিং এর ভ্যারিয়াস টেকনিক্স আমরা দেখব। যদিও এবার মেবি মিডের আগে আমরা ক্লাস কিছু বেশি পাচ্ছি, তো ওই দিকের থিওরেমস কিছু ঢুকে যাবে এদিকে। বাট এইটাই যে আজকে থেকে ধরেন যে অ্যাকচুয়ালি ফুললি ম্যাথ বেসড ক্লাস শুরু হবে আর কি। তো শুরু করা যাক। আমি হচ্ছে লাস্ট দিন যেগুলো পড়িয়েছিলাম, যে একদম শেষ করেছিলাম প্যাসিভ পাওয়ার কনভেনশন থেকে, সেখান থেকে শুরু করব। আপনারা তো আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছেন, তাই না? ওকে, ঠিক আছে। ওকে, তাইলে আসুন শুরু করি। সো আজকে জাস্ট একটা ম্যাথই করাবো আমি, বেসিক্স অফ ইলেকট্রিসিটি। এন্ড সেটা হবে হচ্ছে আপনার এই প্যাসিভ পাওয়ার কনভেনশনের উপর। তো প্যাসিভ পাওয়ার কনভেনশনটা কি ছিল সেটা যদি আমি একটু রিক্যাপ করি, ভেরি শর্টলি রিক্যাপ করি। তো আমাদের হচ্ছে পাওয়ারের ফর্মুলা কি ছিল? পাওয়ারের ফর্মুলা ছিল হচ্ছে আই টাইমস ডেল ভি। এন্ড আমি কতদিন ওহমস ল পড়িয়েছিলাম, তো সেটাও একটু লিখে রাখি। আচ্ছা, আসল জিনিসই আজ করা হয়নি। আপনাদের কি গত ক্লাসের কোনো কিছু নিয়ে কোনো কনফিউশন ছিল? শুরুতে আসলে সেটা ক্লিয়ার করা দরকার। কেউ কিছু না বললে। না, অ্যাকচুয়ালি আমি অনলাইন ক্লাসে অ্যাটেন্ডেন্স নেই না। এবং হোপফুলি যতগুলো যদি সামনে অনলাইন ক্লাস আরো হয়, আমি রেকর্ডিং অলওয়েজ প্রোভাইড করে দেবো। ওকে, দ্যাট বিং সেড, অবশ্যই অফলাইন ক্লাস করার আগে রেকর্ডিং গুলো একটু দেখে আসবেন, নাইলে যেটা হবে যে ক্লাসে এসে কিছু বুঝবেন না। ঠিক আছে, সো এখন প্রেজেন্ট থাকতেছেন নাকি ওইটা আমি হয়তো অতই করতেছি না, বাট যদি অ্যাকচুয়ালি ক্লাস ফলো করতে চান অবশ্যই রেকর্ডিং দেখে তারপরে আসবেন। নাইলে দেখা যাবে যে আপনি কিছুই বুঝতেছেন। ওকে, সো ফেরত যাই। যেহেতু কেউ কিছু বললেন না, আমি অ্যাজিউম করতেছি যে কারোর কোনো প্রবলেম নাই টিল নাও যা পড়ানো হয়েছে ওগুলো নিয়ে। তো পাওয়ার, হ্যাঁ, আপনাদের ল্যাব এই উইক থেকে শুরু হওয়ার কথা ছিল, বাট ওই এটা কমপ্লিটলি হার্ডওয়্যার ল্যাব তো। এন্ড এমন তো না যে পুরা সেমিস্টারই, অ্যাটলিস্ট আমরা হোপ করতেছি যে পুরা সেমিস্টার অনলাইন হবে, এমন তো কিছু নেক্সট উইক থেকে অফলাইন শুরু হবে। তো আমরা আর কি অনলাইনে কোনো ল্যাব নিচ্ছি না। ঠিক আছে, এটা কমপ্লিটলি হার্ডওয়্যার বেসড একটা ল্যাব। তো আপনাদের আসলে অনলাইনে এটা নেওয়ার আসলে তেমন সুযোগ নেই। তো আমরা নেক্সট উইক থেকে ল্যাব শুরু করবো। অ্যান্ড অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার আপনাদের নেক্সট উইক ওয়েডনেসডেতে হচ্ছে ল্যাবটা। তো ভালোই, একদিক থেকে ভালোই যে আপনাদের ল্যাবের আগে অনেকগুলো ক্লাস পাবেন। সো প্রথম ল্যাবে যা করাবে ওইটা থিওরি অ্যাকচুয়ালি আপনার আগে থেকেই ভালো মতোই জানবেন। ওকে, সো ফেরত যাই। আর কারো কোনো কোয়েশ্চেন ছিল এরকম? ওকে, কেউ কিছু না বললে আমি ধরে নেবো যে কার কোনো কোয়েশ্চেন নেই বা ওটার উত্তর হচ্ছে। বুঝিনি কি ম্যান্ডেটরি হবে। হুম, আচ্ছা, আমি হ্যাঁ বুঝতে পারছি। ফার্স্ট ক্লাসে বলে দিয়েছিলাম যে বই আসলে কারোর যদি অনেক ইচ্ছা থাকে সে চাইলে পড়তে পারে, বাট আপনারা তো মেবি দেখেছেন যে আমি ডিসকর্ডে হচ্ছে মেসেজ দিয়ে দিয়েছে, মানে ইনফ্যাক্ট জেনারেল অ্যানাউন্সমেন্টের যে মেসেজটা আছে সেটা লিংক দিয়ে দিয়েছি। তো ওইখানে দেখেন স্লাইডের লিংক প্রোভাইড করা আছে। এন্ড আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় যে স্লাইডের ম্যাথ যদি করেন বা থিওরি, স্লাইডে খুবই গুছায় হচ্ছে আপনাদের পূর্ব অ্যান্সার সবকিছু লিখেছেন। তো ওইটার বাইরে অ্যাকচুয়ালি কিছু লাগে না, ওইটার বাইরে কিছু অ্যাকচুয়ালি আমরা পড়াবো না, ইনফ্যাক্ট স্লাইডে আরো বেশি আছে।
ওইটার একটা সাবসেট আমরা পড়াবো, ঠিক আছে? সো স্লাইডের বাইরে কিছু আসলে লাগবে না। তো এইটাই। আপনার কোয়েশ্চেন কি আমি আনসার করতে পারি? হ্যাঁ, বলেন। বলেন। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। ওকে। আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে? ওকে। আচ্ছা, এখন কার কোনো কোয়েশ্চেন যদি থাকে পরে মনে পড়ে, ক্লাসের পরে, কোনো সমস্যা নেই। কোয়েরিজ চ্যানেলে আস্ক করবেন। যখনই কোনো কোয়েশ্চেন হয় অবশ্যই আস্ক করবেন। ঠিক আছে? ওকে। তো কি জানি বলতেছিলাম? হ্যাঁ, পাওয়ারের ফর্মুলা এটা লিখেছি। অ্যান্ড এখানে যদি আমি এখন ওহমস লটা এপ্লাই করি তাইলে হচ্ছে হলো আরো ২ টা ফর্মুলা এখান থেকে বের হয়। আমি চেষ্টা করব অলওয়েজ ডেল ভি লিখতে। কারণ, কারণটা সাইডে একটু লিখে দেই। কারণটা অ্যাকচুয়ালি এখন অত ক্লিয়ার হবে না। অ্যাকচুয়ালি সার্কিট সলভিং এ যখন যাব তখন আরো ক্লিয়ার হবে। যে আমরা আসলে অলওয়েজ পটেনশিয়াল ডিফারেন্স নিয়েই কাজ করব। আমরা অলওয়েজ পটেনশিয়াল ডিফারেন্স নিয়ে কাজ করব। তো এটা একটু মানে অলওয়েজ একটু এই জিনিসটা ফোর ফ্রন্টে রাখার জন্য আমি ডেল চিহ্নটা ইউজ করবো, যেন আপনারা বুঝেন আমি পটেনশিয়াল ডিফারেন্স নিয়ে কথাবার্তা বলতেছি। ওকে। তো ফেরত যাই। পাওয়ারের ফর্মুলা এটা ছিল। এন্ড প্যাসিভ পাওয়ার কনভেনশনটা আসছিল কেন? কারণ আমাদের সার্কিট, আমি যদি একটা নর্মাল জাস্ট একটা সার্কিট আঁকি, একটা রেজিস্ট্যান্স আর হচ্ছে একটা ব্যাটারি, ঠিক আছে? আমি হচ্ছে ব্যাটারি এরকম গোল্লা করেই আঁকাবো, ঠিক আছে? এন্ড গত দিনের ক্লাসে দেখেছেন যে এটা আসলে ব্যাটারি না, এখন থেকে আমরা বলবো এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, সে একটা ফিক্সড ভোল্টেজ সাপ্লাই করে, ঠিক আছে? সো এটা কি ধরনের এলিমেন্ট? এটা হচ্ছে একটা অ্যাক্টিভ এলিমেন্ট ছিল। এটা হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট। সে হচ্ছে সার্কিটে এনার্জি সাপ্লাই করে। অ্যান্ড এই রেজিস্টরটা কি ছিল? রেজিস্টরটা হচ্ছে হলো একটা প্যাসিভ এলিমেন্ট। সে হচ্ছে এনার্জি কনজিউম করে। তো যারা এনার্জি কনজিউম করে তাদের ভিতর দিয়ে এখানে ডেফিনেটলি কারেন্টটা এইভাবে যাবে, ঠিক আছে? আমি কারেন্টের জন্য একটা ডিফারেন্ট কালার ইউজ করি, ইয়েলো কালার দিয়ে আমি কারেন্টটা করি, নাইলে অনেক কিছু হিজিবিজি হয়ে যায়। তো কারেন্টটা তো ডেফিনেটলি এইদিকেই ফ্লো করবে। এবং এইদিকে কেন ফ্লো করবে? কারণ হচ্ছে সোর্সের হায়ার পটেনশিয়াল এই প্রান্তে, লোয়ার পটেনশিয়াল এই প্রান্তে, সো হচ্ছে এইভাবে ঘুরে আসবে, ঠিক আছে? তো এখন এখানে খেয়াল করে দেখার বিষয় যেটা, সেটা হচ্ছে যে কারেন্ট অ্যাকচুয়ালি প্যাসিভ এলিমেন্ট সব জায়গার ভিতর দিয়েই হচ্ছে হলো যেটা হবে, সে হচ্ছে হায়ার থেকে লোয়ার পটেনশিয়ালে যাবে। এন্ড আমি আবার মেনশন করতেছি, হায়ার পটেনশিয়ালকে আমরা প্লাস আর লোয়ার পটেনশিয়ালকে আমরা মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট। তো দেখেন প্যাসিভ এলিমেন্টের ভিতর দিয়ে আমার কারেন্টটা যাচ্ছে হচ্ছে হলো প্লাস থেকে মাইনাসে, হায়ার থেকে লোয়ার পটেনশিয়ালে। কিন্তু আপনি যদি অ্যাক্টিভ এলিমেন্টের দিকে তাকান, অ্যাক্টিভ এলিমেন্টের ভিতর দিয়ে কারেন্টটা যাচ্ছে হচ্ছে হলো মাইনাস থেকে প্লাসের দিকে, ঠিক আছে? এইভাবে চিন্তা করতে পারেন যে এটার ভিতরে যাওয়ার সময় হচ্ছে কারেন্টে এনার্জাইজড হয়ে যাচ্ছে, মানে তার এনার্জি বৃদ্ধি পাচ্ছে। ওই এনার্জিটা সে গিয়ে এখানে গিয়ে খরচ করতেছে, ঠিক আছে? যেভাবে চিন্তা করেন, মেইন কথা হচ্ছে যে প্যাসিভ এলিমেন্ট যারা হচ্ছে আপনার এনার্জি কনজিউম করে তাদের ক্ষেত্রে হায়ার থেকে লোয়ারে যায়, অ্যাক্টিভ এলিমেন্টে লোয়ার থেকে হায়ারে যায়। তো এইটার ইফেক্ট যেটা হয় যে আমরা তাইলে পাওয়ারে যেটা করি, পাওয়ারের সাথে আমরা একটা সাইন অ্যাসাইন করি। পাওয়ারের ভ্যালু তো আমি আই ডেল ভি দিয়ে বের করতে পারি, তার সাথে আমরা হচ্ছে পাওয়ারের সাথে একটা সাইন অ্যাসাইন করি। সেই সাইনটা কিভাবে অ্যাসাইন করি? এই যে কারেন্টটা আছে, আহ, আমি হচ্ছে জিনিসটাকে একটু মানে ভ্যালু ইউজ করি যাতে হচ্ছে আপনারা সহজে বুঝতে পারেন। ধরেন এটা আমি বললাম যেটা হচ্ছে 5 ওহম। আর ধরেন আমি সহজে রাখি, এটাকে 5 ভোল্ট বলি। তো 5 ভোল্ট আমার হচ্ছে ভোল্টেজ সোর্স, আর 5 ওহম হচ্ছে রেজিস্ট্যান্স, তাহলে কারেন্টের মান অ্যাকচুয়ালি জাস্ট 1 অ্যাম্পিয়ার। তো 1 অ্যাম্পিয়ারটা এইটার প্লাস প্রান্ত দিয়ে ঢুকতেছে। সো আমরা যেটা করব, আমরা যদি হচ্ছে এই 5 ওহম রেজিস্ট্যান্সের পাওয়ারটা ক্যালকুলেট করি, আমরা আই ডেল ইউজ করব। এইটার অ্যাক্রসে হচ্ছে কারেন্ট যেটা হবে সেটা তো হবে হচ্ছে 1 অ্যাম্পিয়ার। আর এটার অ্যাক্রসের ভোল্টেজ আসলে 1 ইন্টু 5 মানে আই আর, ডেল ভি ইকুয়াল টু আই আর। মানে এখান থেকে আমরা বলতে পারি যে D5 ওহম হবে হচ্ছে আই টাইমস আর, তাইলে হচ্ছে 1 টাইমস 5, অর্থাৎ 5 ভোল্ট। তো এইটার সাথে 5 ভোল্টটা আমরা +5 ভোল্ট গুণ দেবো। কেন? কারণ কারেন্টটা যাওয়ার সময় সে প্লাস প্রান্তটাকে আগে পাইছে। সো দ্যাট ইজ মানে প্লাস প্রান্তটাই আগে পাওয়ার কথা, কারণ সে হচ্ছে একটা প্যাসিভ এলিমেন্ট। হ্যাঁ, রেকর্ডিং স্টার্ট করছি। এরকম মাঝখানে হঠাৎ করে মনে পড়ে যে রেকর্ডিং স্টার্ট করছি নাকি করিনি। সো রেকর্ডিং স্টার্ট করছি, যেখানে ছিলাম ফেরত যাই।
তো কারেন্টটা হচ্ছে প্লাস প্রান্ত দিয়ে আগে ঢুকতেছে, তো আমরা হচ্ছে এখানে +5 লিখবো। তাহলে এখানে কি আসলো, 1 × 5, আমার হচ্ছে 5 এ আসতেছে, এটা যেহেতু পাওয়ার, এটা ওয়াটে আসবে। তো খেয়াল করেন পাওয়ারটা কিন্তু আমার পজিটিভ আসতেছে। কিন্তু আমি যখন হচ্ছে এই 5 ভোল্ট সোর্সের জন্য পাওয়ারটা বের করব, তখন হচ্ছে কারেন্ট তো কারেন্টই 1, কিন্তু আমি এখন এটার একটা হচ্ছে ভোল্টেজ ড্রপ তো 5 ভোল্ট, আমি হচ্ছে -5 লিখবো। কেন? কারণ আমি মাইনাস প্রান্তটাকে আগে পাইছি। ঠিক আছে, সো এটা হবে -5 ওয়াট। ওকে। সো তাইলে দেখেন যারা হচ্ছে এনার্জি কনজিউম করতেছে, যারা এনার্জি কনজিউম করতেছে তাদেরটা হচ্ছে হলো আমার আম, well, আমি একটু, যারা এনার্জি হচ্ছে জেনারেট করতেছে তাদেরটা, দ্যাট ইজ সোর্সের হচ্ছে পাওয়ারটা নেগেটিভ আসতেছে, অ্যাক্টিভ এলিমেন্টের পাওয়ারটা নেগেটিভ আসতেছে, আর প্যাসিভ এলিমেন্টের পাওয়ারটা হচ্ছে পজিটিভ আসতেছে। ঠিক আছে, যারা কনজিউম করতেছে তাদের পাওয়ারটা পজিটিভ আসতেছে। তো এই যে আমরা হচ্ছে প্যাসিভ এলিমেন্টের পাওয়ার গুলোকে পজিটিভ লিখতেছি, এইটাকেই আমরা বলতেছি হচ্ছে প্যাসিভ পাওয়ার কনভেনশন। প্যাসিভ ওয়ার্ডটা ওইখান থেকে আসছে যে আমরা প্যাসিভ এলিমেন্টের পাওয়ারের সাইনটা হচ্ছে হলো পজিটিভ রাখতেছি। ঠিক আছে, তো এইটাই হচ্ছে গত দিনের ক্লাসের লাস্টের দিকের মেইন কথাবার্তা ছিল। তো গত দিনের ক্লাসে আমি হচ্ছে এটার একটা ম্যাথ করিয়েছি, আজকে আর একটা ম্যাথ করিয়ে আমাদের বেসিক্স অফ ইলেকট্রিসিটি স্লাইড আমি শেষ করে দেব। কার কোনো প্রবলেম থাকলে অবশ্যই বলবেন। আমি হচ্ছে প্রবলেম 6 করাবো ভাবছিলাম। তো প্রবলেম 6 করানোর আর একটা কারণ আছে। এখানে হচ্ছে হইলো আমাদের নতুন একজন প্লেয়ার আছে যাকে আপনারা আগে দেখেননি। ঠিক আছে, এর আগের ম্যাথেও আমরা নতুন একজনকে ইন্ট্রোডিউস করেছিলাম। ঠিক আছে, আগের ম্যাথে আমরা হচ্ছে কারেন্ট সোর্স দেখেছিলাম প্রথম। ঠিক আছে, সে জাস্ট একটা ফিক্সড কারেন্ট একটা দিকে প্রডিউস করে। তো এইখানে আরো একজন আছে। ঠিক আছে, সে কে? দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে ডায়মন্ড শেপড একজন আছে। তো একটু মনে করায় দেই যে আমাদের এখন অ্যাক্টিভ এলিমেন্ট হচ্ছে মেইনলি দুই ধরনের। একটা হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট যারা আছে, দ্যাট ইজ যারা হচ্ছে আমাদের এনার্জি প্রডিউস করবে। অ্যাক্টিভ এলিমেন্ট তারা হচ্ছে দুই ধরনের হবে। একটা ছিল হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আর একটা ছিল হচ্ছে হলো ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট যারা, তাদেরকে আমরা একটা সার্কেল দিয়ে লিখবো। ডিপেন্ডেন্ট হচ্ছে হলো আমরা একটা ডায়মন্ড শেপ দিয়ে লিখবো। ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট দুইটার মধ্যেই ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স আছে। দ্যাট ইজ আপনার ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স যেরকম হয় সেরকম ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স হতে পারে। সেম গোজ ফর কারেন্ট সোর্স। কিন্তু ভোল্টেজ সোর্স গুলাকে অলওয়েজ আমরা প্লাস মাইনাস দেখবো। ভোল্টেজ সোর্সে অলওয়েজ প্লাস মাইনাস থাকবে, কিন্তু কারেন্ট সোর্সে আমাদের একটা অ্যারো দেওয়া থাকবে। তো তাইলে এখন আই হোপ বুঝতে পারতেছেন যে এটা কি হবে। এখানে অ্যাকচুয়ালি আরো ক্লাসিফিকেশন আছে, তো সেই ক্লাসিফিকেশনটা আমি এখন বলি যাতে এইটাকে একটু প্রপারলি ক্লাসিফাই করতে পারেন। ঠিক আছে, তো আমি একটু স্লাইডে যাই। স্লাইডে গেলে একটু বেটার হবে। আচ্ছা, আমি হচ্ছে এটা একটু তুলে নিয়ে আসি, এটা স্লাইডে। আজকে যে স্লাইডটা দেব আপনাদেরকে সেটাতে, এন্ড হিসাবে এটা আগে আসা উচিত। তো ম্যাথটা করানোর আগে এটা একটু ডিসকাস করতে হতো। তো যাই হোক, উম, তো ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সের কিছু ক্লাসিফিকেশন এখানে দেওয়া আছে। তো সেটা আমি একটু হচ্ছে আপনাদেরকে একটু করে দিই। যে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, ডিপেন্ডেন্ট সোর্স, আমি গতদিন যেটা বলেছিলাম যে কারেন্ট সোর্স ভোল্টেজ সোর্স দুইটাই ডিপেন্ডেন্ট হতে পারে। তো তখন যেটা হবে, সার্কিটের অন্য কোনো জায়গার কারেন্ট কিংবা ভোল্টেজের উপর ডিপেন্ড করে সে নিজে একটা কারেন্ট কিংবা ভোল্টেজ তৈরি করবে। ঠিক আছে, তো সেই হিসেবে আমাদের ডিপেন্ডেন্ট সোর্স আসলে 4 রকম হয়ে যায়। ঠিক আছে, ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, মানে সে একটা ভোল্টেজ সোর্স হবে কিন্তু সে ডিপেন্ড করবে আর একটা জায়গার ভোল্টেজের উপরে। ঠিক আছে, তো যেরকম দেখেন এটাকে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, তো তাহলে এটা চিহ্ন হবে এরকম। ঠিক আছে, এটা চিহ্ন হবে এরকম। সিমিলারলি এইটার চিহ্ন এরকমই হবে। ঠিক আছে, কারণ এখানেও এটা, এই দুজনই ভোল্টেজ সোর্স, ডিপেন্ডেন্ট দেখে ডায়মন্ড শেপ হচ্ছে। আর এই দুইজনই হচ্ছে এরকম হবে, কারেন্ট সোর্স যেহেতু তাদের হচ্ছে একটা অ্যারো থাকবে। ডেফিনেটলি ওই অ্যারোটা নিচের দিকেও পয়েন্ট করতে পারে, এই প্লাস মাইনাস সোয়াপ হইতে পারে, পোলারিটি ডিফারেন্ট হইতে পারে, বাট সিম্বলটা আর কি দেখতে এরকম হবে। তো এখন
কন্ট্রোলটা আমরা কিভাবে বুঝবো? এই প্রত্যেকটা ডিপেন্ডেন্ট সোর্স থাকলেই তার জন্য ধরেন যে যদি একটা আপনার ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকে, এরকম ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকে, এর সাথে হয়তো লেখা থাকবে +5 ভোল্ট, ঠিক আছে? +5 ভোল্ট বা +15 ভোল্ট, আমি ফাইভটা অলওয়েজ ইউজ করি, তাহলে 15 বলি একটু এবার। তো 15 ভোল্ট যদি বলা থাকে, সে অলওয়েজ 15 ভোল্টই প্রডিউস করবে। কিন্তু একটা ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স যেটা করবে, সে হচ্ছে সার্কিটের অন্য এক জায়গার ভোল্টেজটা একটু দেখবে। যেরকম এইখানে দেখেন দেখাচ্ছে, সে হচ্ছে অন্য একটা জায়গার ভোল্টেজ আছে Vx, সেইটা মেপে সে হচ্ছে নিজে একটা ভোল্টেজ ক্রিয়েট করবে। দ্যাট ইজ অন্য জায়গার ভোল্টেজের সাথে সে কিছু একটা গুণ করে ডিরেক্টলি প্রপোর্শনাল টু আর একটা জায়গার ভোল্টেজ, ঠিক আছে? এরকম একটা রিলেশনশিপ ফলো করবে। ওকে, সিমিলারলি কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স হচ্ছে হলো অন্য একটা জায়গার, অন্য কোনো সার্কিটের অন্য কোনো জায়গার যে কারেন্ট আছে তার সাথে কিছু একটা গুণ দিয়ে নিজে একটা ভোল্টেজ প্রডিউস করবে। দ্যাট ইজ অন্য এক জায়গার কারেন্টের প্রপোর্শনাল হবে হচ্ছে তার নিজের ক্রিয়েট করা ভোল্টেজ। সেম গোজ ফর কারেন্ট সোর্স, ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স হতে পারে, তখন হচ্ছে সে অন্য কোনো এক জায়গার, আচ্ছা এখানে একটা ভুল আছে, এখানে Vx হবে আর কি, ঠিক আছে? সো অন্য এক জায়গার কারেন্ট দেখে, সরি ভোল্টেজ দেখে সে নিজে একটা কারেন্ট প্রডিউস করবে। তো তখন সেটা হবে একটা কারেন্ট ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স। আর আরেক জায়গার কারেন্ট দেখে নিজে একটা কারেন্ট প্রডিউস করবে, এরকম ডিভাইস তখন হবে হচ্ছে হলো একটা কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। ওকে, তো এদের সাথে আসলে আপনারা আগে পরিচিত হওয়ার কথা না। অ্যান্ড ইনফ্যাক্ট এই জিনিসগুলো আমরা আপাতত জাস্ট অ্যাবস্ট্রাকশন হিসেবেই পড়াবো, যে সার্কিটে এরা আছে আরেক জায়গার উপর ডিপেন্ড করে নিজের একটা কিছু হচ্ছে। বাট ইন রিয়ালিটি এই ধরনের সোর্স, দ্যাট ইজ অন্য জায়গার ভোল্টেজ বা কারেন্টের উপর ডিপেন্ড করে নিজে একটা ভোল্টেজ বা কারেন্ট ক্রিয়েট করে, এরকম সোর্স বানাইতে গেলে আপনারা আসলে মানে ইলেকট্রনিক জিনিসপাতি লাগবে, ঠিক আছে? দ্যাট ইজ আপনাদের সিলিকন নিয়ে কাজ করা লাগবে। তো হার্ডওয়্যার লেভেল অ্যাকচুয়ালি আপনারা এই কোর্সে এই জিনিসগুলো দেখবেন না। এমনি থিওরিতে হচ্ছে এগুলো আমরা অনেক ইউজ করব। তো অনেক কথাবার্তা বললাম, এখন আবার এইটাতে একটু ফেরত যাই, ঠিক আছে? তো আম, আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার একটু আছে। দ্যাট ইজ, ধরেন আমি হচ্ছে এই ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্সটাকে যদি দেখাই, তো ধরেন আমি এটা এইভাবে হয়তো আঁকছি, ঠিক আছে? এন্ড এটার ইকুয়েশন ধরেন কিছু একটা বলা আছে যে ভিএস ইকুয়াল টু মিউ ভি এক্স, আর এক জায়গার ভোল্টেজের উপর নিজে একটা ভোল্টেজ ক্রিয়েট করতেছে। এই প্রপোর্শনালিটিস কনস্ট্যান্টটার কিন্তু কোনো ইউনিট এখানে থাকবে না, ঠিক আছে? কেন? কারণ ইউনিট থাকলে ওই ইউনিটটা তো এই ভোল্টেজের সাথে গুণ হবে, তাই না? এইটার ইউনিট ভোল্ট, এইটার ইউনিটও ভোল্ট, তাইলে হচ্ছে এইটার ইউনিট কোনো ইউনিট থাকবে না। কিন্তু আপনি যদি এখন একটা কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্সের কাছে যান, যে হচ্ছে অন্য এক জায়গার কারেন্ট দেখে নিজে একটা কারেন্ট ভোল্টেজ ক্রিয়েট করে, তাহলে এইটার ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, আর এইটার ইউনিট হচ্ছে ভোল্ট। তো অ্যাম্পিয়ারের সাথে কি গুণ দিলে আসলে আপনি ভোল্টের ইউনিট পাবেন? রেজিস্ট্যান্সের ইউনিট গুণ দিতে হবে, তাই না? ভি ইজ ইকুয়াল টু আই আর যেহেতু, তাইলে আপনার হচ্ছে অ্যাম্পিয়ারের সাথে ওহম গুণ দিতে হবে। সো এইটা কিন্তু জাস্ট একটা কনস্ট্যান্ট, আমি কিন্তু বলতেছি না যে আপনি একটা রেজিস্ট্যান্স বসাচ্ছেন এখানে। দিস ইজ জাস্ট আ কনস্ট্যান্ট, কিন্তু কনস্ট্যান্টের ইউনিট হবে হচ্ছে হলো তখন ওহমে। ওকে, এটা জাস্ট একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। ওর ইউনিটটা আমরা দেখতেছি আলটিমেট আউটপুটটার ইউনিট কি সেটা দেখে। ওকে, বাকি দুইটার আমি বললাম না, এই দুইটা অ্যাসাইনমেন্ট প্রবলেম হিসেবে থাকবে। বাট হ্যাঁ, এই কনস্ট্যান্ট গুলোর হচ্ছে ইউনিট অ্যাকচুয়ালি থাকে। আচ্ছা, অনেক কথাবার্তা বললাম, বাট হয়তো কিছুটা মাথার উপর দিয়ে গেছে। ডিপেন্ডেন্ট সোর্সে ইউজ টু হইতে একটু টাইম লাগবে, বাট আই হোপ একটা কনক্রিট এক্সাম্পল দেখলে কিছুটা ক্লিয়ার হবে। এক্সাম্পলটাই ফেরত আসি। ফার্স্টেই দেখেন এখানে দুই ধরনের সোর্স আছে। এইটা একটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। খেয়াল করে দেখেন তার ভোল্টেজের ভ্যালুটা কিন্তু বলে দেওয়া আছে এক্স্যাক্টলি 2 ভোল্টস। ওকে, কিন্তু এর দিকে তাকান, এটা ডায়মন্ড শেপ, সো সে একটা ডিপেন্ডেন্ট সোর্স। তো এবং প্লাস মাইনাস আছে, তার মানে কি সে একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। বুঝলাম, সে কি কারেন্ট কন্ট্রোল নাকি ভোল্টেজ কন্ট্রোল? এই যে দেখেন তার সাইডে কি লেখা, 0.6 আই। ওকে, সো এটা তার ভোল্টেজের ভ্যালু। তার ভোল্টেজের ভ্যালুর মধ্যে একটা ভ্যারিয়েবল আছে, ঠিক আছে, সামথিং টাইমস আই। এবং আই কি? আই হচ্ছে এই যে এই কারেন্টটা, -5 অ্যাম্পিয়ার। সো এইটা একটা ভোল্টেজ ক্রিয়েট করতেছে সার্কিটের এই জায়গার কারেন্টের দিকে তাকায়। এই জায়গার কারেন্ট যা, ওইটার সাথে সে 0.6 গুণ করে একটা ভোল্টেজ ক্রিয়েট করতেছে। তার মানে এইটা একটা কারেন্ট কন্ট্রোলড ভোল্টেজ সোর্স।
ওকে, তো আই হোপ আপনারা ক্লাসিফিকেশনটা বুঝতে পারছেন যে এটা কিভাবে কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স হইলো। এন্ড এই কেসে ইউজুয়ালি তো আমাদের আসলে সার্কিট সলভ করে পরে গিয়ে দেখবেন সার্কিট সলভ করে এদের মান বের করতে হয়, কারেন্টের মানগুলো। এখানে তো সলভ করে দেওয়া আছে, কারণ এখানে আমাদের টার্গেট আসলে পাওয়ার গুলো বের করা। তো কারেন্টের মানটা যেহেতু বলে দেওয়া আছে, আপনি কিন্তু এক্স্যাক্টলি এখানে তাহলে বলতে পারবেন এটা অ্যাকচুয়ালি কত হবে। 0.6 × -5, তার মানে এটা হবে অ্যাকচুয়ালি -3 ভোল্ট। ঠিক আছে, এইটা -3 ভোল্ট প্রডিউস করে। কিন্তু আই হোপ বুঝতে পারতেছেন যে যদি সামহাও এখানে 5 এম্পিয়ার না হয়, -5 এম্পিয়ার না হয় -2 এম্পিয়ার হয়ে যেত, তখন কিন্তু এখানে -1.2 ভোল্ট ক্রিয়েট হইতো। ঠিক আছে, তো এই হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্সের কাজ কারবার। সে হচ্ছে আর কি এত ভোল্ট ক্রিয়েট করবে, সে একটা ভোল্টেজ বা কারেন্ট ক্রিয়েট করতেছে অন্য একটা পোর্শনের কারেন্ট কিংবা ভোল্টেজ দেখে। আচ্ছা, এই ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে আলাপ আলোচনায় কি কারোর কোনো কোয়েশ্চেন আছে? আই থিংক নাই। কেউ কি কিছু বলতে গেলেন? আচ্ছা, আই থিংক কারোর কোনো কোয়েশ্চেন নাই। ওকে, তো একটু কনফিউজিং লাগলে ডোন্ট ওয়ারি, এদেরকে আমরা আরো অনেক দেখবো এই কোর্সে। তাহলে আমি বলেন। হুম, তাইলে আই থিংক আপনি নেক্সট দিনের ক্লাস, মানে আগের দিনের ক্লাস দেখে তারপর এটা দেখতে পারেন। আমি রেকর্ডিং দিয়ে দেবো তো। তো এটাই। আর এমনে কি বুঝতে পারতেছেন না, চাইলে আস করতে পারেন। না। আচ্ছা, 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 বুঝতে পারছি। আচ্ছা, প্রথম জিনিস সিসিভিএস আমি আজকেই প্রথম বলছি, ঠিক? মানে এই যে এর আগের স্লাইডে যে ডিসকাশন ছিল না, এটা আমি আজকেই প্রথম করতেছি। তো বাট ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে কথাবার্তা আমি গতদিন করেছি। ঠিক আছে, যে দ্যাট ইজ এই ক্লাসিফিকেশনটা আমি গতদিন দেখিয়েছি। Wait, হারায় ফেললো। এই যে এই ক্লাসিফিকেশনটা, যে আপনার সার্কিটের যে দুই ধরনের এলিমেন্ট থাকে এবং তারা হচ্ছে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট, এইটা গতদিন করছি। বাট এই জিনিসটা আমি আজকেই দেখাচ্ছি। ঠিক আছে, তো ওকে, এইটা প্রথম ব্যাপার গেল। আর সেকেন্ড ব্যাপার যেটা, হ্যাঁ এটা একটা ভ্যালিড কোয়েশ্চেন যে এই দুইটা ব্যাটারি কি জিনিস। তো আচ্ছা, এখন এটা আমি হচ্ছে এটা আসলে গতদিন মেনশন করছিলাম। ঠিক আছে, যে আপনারা আসলে রেজিস্টারটা এইভাবে দেখে ইউজ টু। ঠিক আছে, কিন্তু অনেক বইতেই রেজিস্টারটা হচ্ছে এইভাবে আঁকায়। ঠিক আছে, ইনফ্যাক্ট আপনারা যখন ল্যাবে গিয়ে অ্যাকচুয়াল রেজিস্টার দেখবেন, সে আসলে দেখতে কিছুটা এরকম, মানে সে দেখতে কিছুটা এটার সাথেই বেশি মিলে। ঠিক আছে, তো এইটাই, এরা আসলে রেজিস্ট্যান্স। ঠিক আছে, কিন্তু আমি যখন ক্লাসে করাবো আমি রেজিস্ট্যান্স এরকম উইকলি সিম্বল দিয়ে দেখাবো। ঠিক আছে, বাট এরা রেজিস্ট্যান্স। আচ্ছা, ঠিক আছে, এখন আপনার প্রথম কোয়েশ্চেনে যদি ই করি, আমি আসলে জানি না আপনি আরো কিছুক্ষণ চেষ্টা করে দেখতে পারেন যে বুঝেন নাকি। আর গতদিন আমি আসলে আর একটা ম্যাথ করাইছিলাম, এই প্রবলেম 6 করাইনি, আজকে প্রবলেম 6 প্রথম করাচ্ছি, এবং এটা আমি এখন সলভ করা শুরু করি নাই, এখন করবো আর কি। তো এটার সলিউশন আপনি দেখতে পারেন, দেখে তাও যদি না বুঝেন তাইলে আপনি আপনি আগের ক্লাস দেখে তারপর এটা রেকর্ডিং। আচ্ছা, আর কার কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, মেবি নাই। তাইলে আমি হচ্ছে এটা সলভ করা শুরু করি। তো কি জানি বলবো, হ্যাঁ। তো এই ম্যাথে আমাদের কাজ হচ্ছে পাওয়ার গুলা বের করা। আগের ম্যাথটা একটু অসভ্য ছিল, তারা হচ্ছে পাওয়ার গুলাকে কোনো কিছু দিয়ে সিম্বলাইজ করে নাই। দ্যাট ইজ আমি প্রবলেম 4 এর কথা বলতেছি। তো এখানে ভালো মতো এই পাওয়ার গুলো একটু কি করা আছে। তো আমি হচ্ছে এই পাওয়ার গুলা হচ্ছে হইলো এখন একটু বের করার চেষ্টা করি। তো ফার্স্টে আমরা হচ্ছে এই 5 ভোল্টের পাওয়ারটা একটু বের করি। ঠিক আছে, সরি 5 ভোল্ট বললাম। আম, আচ্ছা, হ্যাঁ, কনফিউশন লাগার আর একটা কারণ আছে, এগুলো রেজিস্ট্যান্স, বাট এদের একটা হচ্ছে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে সেটা কিন্তু বলে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা মেবি, হ্যাঁ, রেজিস্ট্যান্সের একটা হচ্ছে যে ভোল্টেজ ড্রপ হয়, এটা তো মেবি বুঝতে পারতেছেন। ওই যে এটা অ্যাকচুয়ালি প্রথম দিনের ডিসকাশনে ছিল যে আপনার যে কোনো হচ্ছে এলিমেন্টের অ্যাক্রসে, প্যাসিভ এলিমেন্টের অ্যাক্রসে কি হয়, হাই ভোল্টেজ থেকে
লো ভোল্টেজের দিকে হচ্ছে কারেন্টটা যায়, তাই না? সো তাহলে উপরের প্রান্তের ভোল্টেজ কিন্তু ডেফিনেটলি হায়ার এবং নিচের প্রান্তের ভোল্টেজ হচ্ছে লোয়ার। সো এই ডিরেকশনে তখন একটা কারেন্ট ফ্লো থাকবে। তো আমরা বলি যে এই ডিরেকশনে কারেন্ট ফ্লো আছে, ফাইন। এইটার অ্যাক্রসে আমরা বলি যে একটা ভোল্টেজ ড্রপ হয়েছে, ঠিক আছে? দ্যাট ইজ এইটা ভিতর দিয়ে যাইতে গেলে হচ্ছে পার ইউনিট চার্জে একটা ওয়ার্ক ডান হয়েছে, এবং সেইটা কত? সেটার মান হচ্ছে হইলো এইটার অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা আছে ডেল ভি, সেটা হচ্ছে আপনার হায়ার ভোল্টেজ মাইনাস লোয়ার ভোল্টেজ। ওকে, সো এইখানে 5 ভোল্ট লেখা মানে এই রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে এইখানের চাইতে এইখানের ভোল্টেজ 5 ভোল্ট কম। ওকে, অ্যান্ড আরেকটা ব্যাপার যেটা এই আমি মেবি অনেকবার মেনশন করছি যে ভোল্টেজের এক্সাক্ট কোনো ভ্যালু নাই। তো যদি কেউ বলে দেয় যে এই জায়গার ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, তাহলে আপনি বলতে পারেন যে এই জায়গার ভোল্টেজ হচ্ছে 15 ভোল্ট, কারণ এইখান থেকে এইখানেরটা 15 ভোল্ট বেশি হবে। কিন্তু কেউ যদি বলে এটা 0 ভোল্ট, তাহলে আপনার বলতে হবে এটা 5 ভোল্ট। ঠিক আছে, কেউ যদি বলে এটা 0 ভোল্ট, আপনার বলতে হবে এটা 5 ভোল্ট। তো এগুলো নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা পরে হবে। আপাতত এইটুকু বুঝলেই হবে যে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে চলে গেলে আপনার এখানে এই ভোল্টেজ ড্রপ যেটা এই ডেল ভি, এই ডেল ভি হচ্ছে হলো 5 ভোল্ট। তো হ্যাঁ, কারেন্ট যাচ্ছে যে ভোল্টেজ ডিফারেন্সটার কারণে, তো সেইটা আর কি, ঠিক আছে? ভি হাই মাইনাস ভি লো। তো হ্যাঁ, এটাকে ডেল ভি দিয়ে লিখি। এখন আনফরচুনেটলি এটার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে আসলে এই ডিরেকশন। দেখেন কারেন্টটা এইভাবে দেওয়া তো, এবং এই পুরাটা হচ্ছে হলো সিরিজে আছে। তো কারেন্টটা যেহেতু এইখানে এইদিকে যাচ্ছে, তাহলে বুঝতে পারতেছেন আগের পোর্শন জুড়ে এইভাবে যাচ্ছে, এবং সেই কারেন্টের ভ্যালু হচ্ছে হলো 9 অ্যাম্পিয়ার। তাহলে P1 যেটা, এইটাতে কারেন্ট ঢুকতেছে হচ্ছে হলো আমার নেগেটিভ প্রান্ত দিয়ে, ঠিক আছে? তো তাইলে আমার যেটা করতে হবে, কারেন্টের ভ্যালুতে আমি আসলে সাইন ভাবে বসাই না, কারেন্টের ভ্যালু কারেন্টের ভ্যালুর মতোই থাকে। আমি হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করতেছি, যদি লাগে পি ইজ ইকুয়াল টু আই ডেল ভি। তো আই এর ভ্যালু আমি বসাইলাম, ডেল ভি আমি বসাবো -5 ভোল্ট। কেন? কারণ হচ্ছে এইটা দিয়ে কারেন্ট হচ্ছে মাইনাস থেকে প্লাস এর দিকে যাচ্ছে, যেটা হচ্ছে আসলে আনন্যাচারাল। কারেন্ট তো হায়ার থেকে লোয়ারে ফ্লো করে, বাট গতদিন বলছিলাম যে এটা আসলে হায়ার থেকে লোয়ারে ফ্লো করে প্যাসিভ এলিমেন্টের জন্য। তো এইটা যদিও একটা রেজিস্ট্যান্স, তার ভিতর দিয়ে কেন জানি উল্টা দিকে কারেন্ট ফ্লো করতেছে, ঠিক আছে? তো যাই হোক, এই রেজিস্ট্যান্সে তাহলে সামহাও এনার্জি কন্ট্রিবিউট করতেছে। এটা মেবি অন্য কোনো এলিমেন্ট দিয়ে রিপ্লেস করলে একটু বেটার হইতো, তাহলে কনফিউশনটা হইতো না। বাট যাই হোক, এইখানের ভ্যালু অনুযায়ী আমাদের -45 ওয়াট আসছে, যেহেতু মাইনাস দিয়ে ঢুকতেছে। ওকে, গেল। তারপর হচ্ছে হলো আমরা এর কাছে যাচ্ছি, এন্ড এই যে 2 ভোল্টের যে ভোল্টেজ সোর্স, তার প্লাস প্রান্ত দিয়ে হচ্ছে 9 অ্যাম্পিয়ার ঢুকতেছে, ঠিক আছে? সো P2 যখন আমি ক্যালকুলেট করব, কারেন্টের মতোই রাখলাম, এইটার অ্যাক্রসের ভোল্টেজ ডিফারেন্স হবে হচ্ছে +2 ভোল্ট। কেন? কারণ কারেন্টটা প্লাস প্রান্ত দিয়ে ঢুকতেছে, ঠিক আছে? কারেন্ট যে প্রান্ত দিয়ে ঢুকতেছে ওই সাইনটা আমি লিখবো এখানে, ওই সাইনের ভোল্টেজ দেবো। তাহলে এখানে আসতেছে হচ্ছে হলো 18 ওয়াট। সামহাউ রেজিস্ট্যান্সটা পাওয়ার জেনারেট করতেছে, আর সোর্সটা হচ্ছে হলো পাওয়ার কনজিউম করতেছে। ওয়েল, সোর্স পাওয়ার কনজিউম করতে পারে, সেটা সমস্যা না, বাট রেজিস্ট্যান্স কেন প্রডিউস করবে সেটা আমি বুঝতেছি না। মেবি এই ম্যাথে একটু সিম্বল এদিক ওদিক করলে বেটার হতো। আচ্ছা যাই হোক, কন্টিনিউ করি। এরপর হচ্ছে একটু P3 বের করি। P3, দেখি এটার ভিতর দিয়ে কারেন্ট কোন দিকে যাচ্ছে। কারেন্ট এই ডিরেকশনে দাও, ঠিক আছে? সো এরকম। তো আমি যদি এই পুরাটাকে হচ্ছে ধরি, কারেন্ট হচ্ছে এইদিকে যাচ্ছে এবং কারেন্টের মান কত? -5 অ্যাম্পিয়ার, ঠিক আছে? সো -5 অ্যাম্পিয়ার কারেন্ট, আমি আই এর ভ্যালুটা বসায় দিই। এই মাইনাসটা আসছে সিম্পলি এই মাইনাসের ইতে, ঠিক আছে? এন্ড এটা গতদিন মেনশন করছিলাম যে কোনো একটা ডিরেকশনে -5 অ্যাম্পিয়ার কারেন্ট মানে আসলে হোয়াট দিস মিনস ইজ দ্যাট উল্টা ডিরেকশনে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। বাট এটা সার্কিটে আপনার এখন রিপ্লেস করতে হবে, এটার কোনো দরকার নেই, আপনি -5 দিয়েই কাজ চালাতে পারবেন। তো -5 অ্যাম্পিয়ার কারেন্ট এদিকে যাচ্ছে, এবং আমি ভোল্টেজের মাইনাস সাইনটাকেই আগে পাচ্ছি। -5 অ্যাম্পিয়ার কারেন্টের ডিরেকশন তো এটা, এই ডিরেকশনটাই আমি চুজ করব, এন্ড সেটাতে দেখতেছি যে আমি মাইনাসটা আগে পাচ্ছি, তাইলে আমি -3 লিখবো। তাইলে এখানে হচ্ছে হলো 15 ওয়াট। কেউ কি কিছু বলবেন? আচ্ছা, তার কোনো কনফিউশন না থাকলে আগাই। আম, এরপর হচ্ছে এই একটাই বের করা বাকি, এই সিসিভিএস ডিপেন্ডেন্ট যে ভোল্টেজ সোর্সটা আছে, কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স,
তার অ্যাক্রসের পাওয়ারটা বের করতে হবে। তো তার অ্যাক্রসের কারেন্টটা তো দেওয়াই আছে, এই যে 4 অ্যাম্পিয়ার। এখানে একটাই ব্রাঞ্চ, কারেন্ট এইভাবে গেছে। তো এটা হচ্ছে 4 অ্যাম্পিয়ার। আমি আই এর ভ্যালু বসাইলাম। এবার ভি এর ভ্যালু কত বসাবো? তো এখানে একটু প্যাচ আছে। প্যাচটা হচ্ছে হলো যে আম, আমি মাইনাসটা আগে পাচ্ছি, তো সেই হিসাবে আমার একটা মাইনাস বসাইতে হবে। তো আমি সেটা বসাইলাম। কিন্তু এইটার ভোল্টেজ কত? এইটার ভোল্টেজ 0.6 আই যখন লিখতেছে, আই এর ভ্যালু তো আসলে -5। তো ওই -5 এর সাথে 0.6 গুণ করে তো আসলে আমি -3 পাচ্ছি, তাই না? কারণ এখানে আরেকটা মাইনাস আছে। তো এটার ভোল্টেজ তো আসলে -3 ভোল্ট, তাই না? তো আমি মাইনাস প্রান্তটা প্রথমে পাইছি দেখে একটা মাইনাস বসাইছি, কিন্তু আমার আরো একটা মাইনাস বসানো লাগবে ওই এই ভ্যালুটা নিজেই নেগেটিভ ওইটার জন্য। তো খেয়াল করে দেখেন আমি কিন্তু মাইনাস অলওয়েজ ভ্যালুটা লিখতেছি, বাট এবার হচ্ছে ভ্যালুটাই -3। তো -3 হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি বুঝতেছেন এটা হচ্ছে জাস্ট 12 ওয়াট হবে। এন্ড এই সার্কিটে সামহাউ সবকিছু ঠিকই আছে। এই রেজিস্টরটা সামহাউ -45 ওয়াট প্রডিউস করতেছে, এন্ড বাকিরা মিলে হচ্ছে দেখেন 45 ওয়াটই কনজিউম করতেছে। তো আমার মনে হয় যে এইখানে আসলে একটা 5 ভোল্টের ব্যাটারি দিতে হইতো। ঠিক আছে, এই সার্কিটের ড্রয়িং এ একটু ঝামেলা আছে, বাট যাই হোক, আমাদের ভ্যালু হোপফুলি ঠিক মতোই বেরোইছে। Okay? আপনাদের কি কারো এই এই পর্যন্ত যা করছি এই ম্যাথটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? হুম। কারেন্টের ডিরেকশনটা, ওয়েল, এই ধরনের সিম্পল ম্যাথে ইউজুয়ালি দেওয়া থাকে। ঠিক আছে, আপনাদের মিডে একটা কোয়েশ্চেন যদি থাকে জাস্ট পাওয়ার বের করে, সেখানে দেওয়া থাকবে। বাট ইন জেনারেল আমরা এই কারেন্ট গুলাই অ্যাকচুয়ালি বের করব। ঠিক আছে, কয়েকদিন পর থেকেই দেখবেন যে এই কারেন্ট গুলাই ভোল্টেজ গুলো বের করাই আসলে আমাদের কাজ। তো ইন জেনারেল আসলে দেওয়া থাকবে না, বাট মাঝে মধ্যে কিছু ম্যাথে দেওয়া থাকতে পারে, ওইখানে আপনাদেরকে জাস্ট পাওয়ারই বের করতে হবে। হ্যাঁ, 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 বুঝতে পারছি, বুঝতে পারছি। তো আচ্ছা, এইখানে তাহলে আরেকটা ব্যাপার একটু বলে দেই। যখন আপনি নিজে সলভ করে বের করবেন, তখন আসলে ডিরেকশন নিয়ে অত ঝামেলা হবে না। ঠিক আছে? তো ওটা যখন অ্যাকচুয়ালি সলভ করে দেখাবো তখনই হয়তো একটু ক্লিয়ার হবে। তখন আর কি ধরেন এরকম ডাবল মাইনাস টেনের সাথে কিছু আসলে আসবে না। তখন জিনিসপাতি আরো সিম্পল আর রিজনেবল হবে। তো হোপফুলি অতদূর যখন যাবো তখন হচ্ছে আর একটু ক্লিয়ার হবে। আপাতত মেবি এইটুকু নিয়ে আর কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা অ্যাকচুয়ালি আগাই। কারণ এগুলা হচ্ছে মানে এই পর্যন্ত যা করাইছি এইগুলো আসলে জাস্ট কাইন্ড অফ হচ্ছে ট্রেইলার ছিল। আসল জিনিস হচ্ছে এখন শুরু হবে, যেটা হচ্ছে আপনাদের সার্কিট সলভিং টলভিং এসব। আচ্ছা, একটু ভুল বললাম, সার্কিট সলভিং এখনো শুরু হবে না। আজকে অ্যাকচুয়ালি সিরিজ প্যারালাল করাবো। তো তার আগে জাস্ট একটা জিনিস দিয়ে শেষ করবো আপনার বেসিক্স অফ ইলেকট্রিসিটি সাইড থেকে। সেটা হচ্ছে হলো যে এখানে আরো কিছু ম্যাথ আছে, তাহলে আপনারা করতে পারেন। এন্ড আমাদের আনসার যে মিলছে হয়তো এই নিচে দেখতে পাবেন। এখানে দেখেন এই যে -45, 18, 15, 12 এগুলো সবই মিলছে। তো হ্যাঁ, সার্কিট থিওরি কি জিনিস? তো এখানে দেখেন ওরা বলছে একটা ইলেকট্রিক সার্কিট হচ্ছে হলো একটা ম্যাথমেটিক্যাল মডেল, যেটা একটা অ্যাকচুয়াল ইলেকট্রিক্যাল সিস্টেমের হচ্ছে অ্যাপ্রক্সিমেশন। ঠিক আছে, তো এটা আমি শুরুতে মেবি কিছুটা মেনশন করছিলাম প্রথম দিনই, যে আমাদের সব রকমের ফিজিক্যাল থিওরি আসলে কিছু অ্যাজাম্পশন করে আমরা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড কে মডেল করার চেষ্টা করি। ইলেকট্রিক সার্কিট হচ্ছে ওরকম একটা অ্যাবস্ট্রাকশন, একটা ম্যাথমেটিক্যাল মডেল, যেটা রিয়েল ওয়ার্ল্ড এর ইলেকট্রিক্যাল সিস্টেম গুলোকে আমাদের মডেল করার একটা চেষ্টা। তো এই কারণে আমরা এখানে অনেক অ্যাজাম্পশন করে নিই। ঠিক আছে, তো আমরা যেটা পড়তেছি এই কোর্সে সেটা শুধু সার্কিট থিওরি না, সেটা হচ্ছে লিনিয়ার সার্কিট থিওরি। তো লিনিয়ার ওয়ার্ডটার মিনিং কি সেটা আমরা পরে গেলে আস্তে আস্তে আরো ভালো করে বুঝবো। আপাতত জাস্ট এই সার্কিট থিওরি কি জিনিস সেটার ডেফিনেশন মানে দেখতে পারেন। আগেই বলছি এসব কিছু আসবে না পরীক্ষায়। মানে এগুলো জাস্ট আপনাদের জানার জন্য যে আমরা আসলে কোর্সে করতেছি এটা কি। আচ্ছা, এখন একটু অ্যাজাম্পশনে আসি। ঠিক আছে, যেটা বলছি যে যেকোনো ফিজিক্যাল থিওরিরই কিছু অ্যাজাম্পশন থাকে। আমাদের এই সার্কিট অ্যানালাইসিস আমরা যা করব, সামনে যত সার্কিটই করব, আমরা অলমোস্ট তিনটা অ্যাজাম্পশন মেনে চলবো। ঠিক আছে, প্রথম অ্যাজাম্পশনটা অত ইম্পর্টেন্ট না, ম্যাগনেটিক কাপলিং। এইটা অ্যাকচুয়ালি আমাদের অতটা কনসার্নের বিষয় না, বাট হ্যাঁ এইটা নাই। আমরা কোনো ম্যাগনেটিজম নিয়ে কনসার্ন থাকবো না কোনো সময়। ঠিক আছে, পরের দুইটা আমাদের আরো একটু বেশি বোঝার মতো। ঠিক আছে, একটা হচ্ছে যে
নেট চার্জ প্রত্যেকটা কম্পোনেন্টের 0। ওকে, তো এইটার আসলে মানে কি? এটার মানে হচ্ছে, আমি হচ্ছে এই পোর্শনটা একটু কেটে নিয়ে যাই। আহ, বা কতটুকু কাটবো আসলে, একটু কেটে নিয়ে যাই। ওকে, তো যেটা বলতেছিলাম যে এই সেকেন্ডটা যেটা বলতেছে, এইটার মিনিং হচ্ছে যে আমার সার্কিটে কখনোই চার্জ জমা হবে না। ঠিক আছে, কখনোই চার্জ জমা হবে না। তো যদি এমন হয় যে সার্কিটে কোনো এক জায়গায় এরকম একটা জাংশন আছে, এই দিক দিয়ে যত কারেন্ট আসতেছে, এই দিক দিয়ে ধরেন 5 অ্যাম্পিয়ার আসতেছে, এই দিক দিয়ে ধরেন 2 অ্যাম্পিয়ার আসতেছে, তাহলে এদিক দিয়ে নিশ্চয়ই 7 অ্যাম্পিয়ার যাইতে হবে। এখানে চার্জ জমা থাকা যাবে না। এবং এটা হচ্ছে খালি জাংশন না, সব জায়গার জন্যই ট্রু। এইদিকে 5 আসতেছে মানে এইদিকেও 5 আসতেছে। খেয়াল করে দেখেন, আগের ম্যাথে কিন্তু আমি অ্যাজাম্পশনটা ইউজ করছি। এই যে দেখেন 9 অ্যাম্পিয়ার এই পুরাটা জুড়েই ফ্লো করতেছে, আমি ধরেই নিছি। তার কারণ হচ্ছে কোনো জায়গায় কোনো রকম চার্জ জমা হবে না। যেহেতু চার্জ জমা হবে না, তাই কারেন্টও আসলে এরকম পুরাটা জুড়ে ফিক্স থাকবে। এরকম জাংশনে এসেও হচ্ছে আপনি এখানে হিসাব করে দেখতে পারেন, এখান থেকে 9 আসতেছে, এখানে 4 যাচ্ছে, তাহলে আসলে ঢুকতেছে -5। সাইনটা একটু উল্টা হয়ে গেছে, বাট হ্যাঁ, সাইনটা যদি আপনি ফ্লিপও করে নেন, দ্যাট ইজ -5 এই দিকের মানে আসলে তো যে 5 অ্যাম্পিয়ার এইদিকে। ঠিক আছে, তাহলে দেখেন 9 অ্যাম্পিয়ার এসে 4 অ্যাম্পিয়ার আর 5 অ্যাম্পিয়ারে ভেঙে গেছে। তো এইটাই, এটা অ্যাকচুয়ালি পরে গিয়ে একটা সার্কিট লয়ের জন্ম দিবে। বাট হ্যাঁ, আমাদের জন্য এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আর পরেরটা হচ্ছে আসলে রিলেটিভিটি ভঙ্গ করে এরকম একটা কথা। নিয়ার স্পিড অফ লাইট না ইনস্ট্যান্টেনিয়াসলি হ্যাপেন করে, এটা আমরা ধরে নিচ্ছি। যাই হোক, আমাদের হচ্ছে এইটা কাজে লাগবে আর কি। কাজে লাগবে মানে এটা আমরা অনেক জায়গায় হচ্ছে ইউজ করবো। ওকে, গেল। সো এই হচ্ছে আমাদের সার্কিট থিওরির অ্যাজাম্পশন। এন্ড আমার আপনার ফিজিক্স, সার্কিট থিওরি যতটুকু ফিজিক্স আছে সেগুলো আসলে মোটামুটি বলা শেষ। কোর ফিজিক্সের থিওরি গুলো। এখন আসেন আমরা সিরিজ প্যারালেলে ঢুকি। ঠিক আছে, সো এখন হচ্ছে নতুন একটা টপিক আমরা শুরু করবো, ইনফ্যাক্ট নতুন একটা সাইড হচ্ছে সিরিজ প্যারালেল কানেকশন অফ রেজিস্ট্যান্সেস, কম্বিনেশন অফ রেজিস্টরস। তো হ্যাঁ, এটা আসলে আপনারা যেগুলো শিখে আসছেন সেগুলাই। প্যারালেলে থাকলে হচ্ছে যে উইয়ার্ডলি ইনভার্স করে যোগ করতে হয়, আর সিরিজে থাকলে নর্মালি যোগ করে দিলেই হয়, সেগুলাই। ঠিক আছে, তো এই টপিকে ঢোকার আগে আমি আরেকটা জিনিস একটু পড়াবো। ঠিক আছে, সেটা হচ্ছে হলো সার্কিটের কিছু টার্ম আমার লাগবে দেখেই আমি পড়াবো। এবং কিছু টার্মিনোলজি অলরেডি ইন্ট্রোডিউস করছি। তো স্লাইডে মেবি আর একটু ঠিক দেওয়া ছিল, yes। আচ্ছা, এখানে রেজিস্ট্যান্স কন্ডাক্টেন্স নিয়ে কথাবার্তা বলা আছে, আই থিংক এগুলো সব আপনারা জানেন। তো ওগুলো নিয়ে আর আমি কথাবার্তা বলতেছি না, আমি এইটা নিয়ে কথাবার্তা বলছি। ঠিক আছে, তো আমি অ্যাকচুয়ালি এইটাই একটু নিয়ে আসি। আচ্ছা, সো যেসব ওয়ার্ডের সাথে আপনার পরিচিত হইতে হবে সেগুলো এখানে লেখা আছে। ব্রাঞ্চ, নোড অ্যান্ড পাথ লাগবে না। ব্রাঞ্চ, নোড, মেশ, লুপ, এই চারটা ওয়ার্ডের সাথে পরিচিত হইলেই হবে। চারটা ওয়ার্ড হচ্ছে হলো ব্রাঞ্চ, নোড, নোড আমি অলরেডি বলছি, মেশ, লুপ। ওকে, ব্রাঞ্চ কি? ব্রাঞ্চ হচ্ছে আমাদের এগুলা কোনোটাই খুব বেশি ডেপথে ঢোকা লাগবে না। আমি ব্রাঞ্চ বলবো এইভাবে, একটা এলিমেন্ট, ওয়ান এলিমেন্ট। যেরকম এইটা একটা ব্রাঞ্চ। এলিমেন্ট মানে যে কোনো এলিমেন্ট, অ্যাক্টিভ হোক প্যাসিভ হোক ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, যে কোনো সার্কিট এলিমেন্ট। যেরকম দেখেন এইটা একটা ব্রাঞ্চ, এটা আর একটা ব্রাঞ্চ, এটা আর একটা ব্রাঞ্চ, এটা আর একটা ব্রাঞ্চ, এটা আর একটা ব্রাঞ্চ। ঠিক আছে, 1 2 3 4 5, পাঁচটা ব্রাঞ্চ আছে। এন্ড এই যে দেখেন, পাঁচটা ব্রাঞ্চ আছে। ঠিক আছে, এক একটা এলিমেন্টকে আমরা ব্রাঞ্চ বলি। ঠিক আছে, শেষ। ব্রাঞ্চ মানে এলিমেন্ট। নোড কি? নোড হচ্ছে, যদি একদম প্রপার ডেফিনেশন বলি, এটা ছিল হচ্ছে হলো আমি একবার মেনশন করছিলাম, সার্কিটের ইকুইপটেনশিয়াল সারফেস। ঠিক আছে, ইকুইপটেনশিয়াল সারফেস। তো এত কঠিন ওয়ার্ড আমাদের জানা লাগবে না। আমরা এই জিনিসটাকে আমাদের সার্কিটে এটা আরেকটা জিনিসের ইকুইভ্যালেন্ট, সেটা হচ্ছিল কন্টিনিউয়াস পিস অফ ওয়্যার। ঠিক আছে, যেখানে হচ্ছে আমার ভোল্টেজ সেম থাকে।
তো নোড নিয়ে মেবি অন্য জায়গায় নিয়ে আরেকটু কথাবার্তা বলা উচিত। সার্কিটের নোড আপনি বুঝবেন হচ্ছে হইলো একটা যে কোনো এলিমেন্ট, যে কোনো এলিমেন্ট পার করলে আপনি সার্কিটের ভিতর কোনো অ্যাক্টিভ এলিমেন্ট পার করেন বা প্যাসিভ এলিমেন্ট পার করেন, কোনো রেজিস্টারকে ক্রস করে যান অথবা কোনো ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্সকে ক্রস করে যান, অবশ্যই যেটা হবে যে আপনার ভোল্টেজ চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি হবে, আপনার ভোল্টেজ চেঞ্জ হবে। ঠিক আছে। প্যাসিভ এলিমেন্টের ভিতর দিয়ে কি হয়, হায়ার থেকে লোয়ার ইয়ের দিকে যান, হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে যান। আর অ্যাক্টিভ এলিমেন্টে হচ্ছে লোয়ার থেকে হায়ারে, মানে কারেন্টের ডিরেকশন আমরা ধরে নিই যে যায়। তো এখন আম, কি জানি বলবো, হ্যাঁ। তো এরকম যে এলিমেন্টের ভিতর দিয়ে যান না কেন আপনার ভোল্টেজ চেঞ্জ হবে। ভোল্টেজ চেঞ্জ হয়েছে মানে আপনি একটা নোড থেকে অন্য নোডে গেছেন। ঠিক আছে, যে নোড চেঞ্জ হবে। তো নোড চেঞ্জ হয় না কখন, নোড চেঞ্জ হয় না যদি আপনার হচ্ছে কন্টিনিউয়াস পিস অফ ওয়্যার থাকে। ঠিক আছে, তো দ্যাট ইজ পুরোটা জুড়ে ভোল্টেজ সেম। তো এইটা এই সার্কিটে যদি আমি একটু বুঝাই, দেখেন এখানে এই যে পুরাটা যে আছে, এই যে পুরাটা মার্ক করে যে রাখছে, এই পুরাটা, এই পুরাটা কিন্তু একই ওয়্যার। ঠিক আছে, একই ওয়্যার কন্টিনিউয়াসলি গেছে। তো এই পুরাটাকে আমরা একটা নোড বলতে পারি, এই যে নোড বি বলা আছে। আবার দেখেন এই একটা এলিমেন্ট, এই একটা এলিমেন্ট, এর মাঝে একটা জায়গা আছে, এটাও আসলে আরেকটা নোড। ঠিক আছে, কারণ এটা একটা পয়েন্ট হইলো এই জায়গার ভোল্টেজ ফিক্সড একটা ভ্যালু। কিন্তু যেহেতু এইখান থেকে এখানে একটা নোড ক্রস করে এখানে থেমে আবার এখানে গেছেন, সো এই ভোল্টেজটা এইখানে আর নাই, আগের মতো নাই। একটা এলিমেন্ট ক্রস করে যাওয়ার জন্য আপনি এখন ডিফারেন্ট একটা ভোল্টেজ পেয়ে গেছেন। ওকে। তো সিমিলারলি দেখেন এই যে এই নিচের এই পুরাটা একটা কন্টিনিউয়াস পিস অফ ওয়্যার। এই পুরাটা জুড়ে কোনো রেজিস্ট্যান্স নাই, কোনো ধরনের এলিমেন্ট নাই, সো পুরাটা জুড়ে ভোল্টেজ অ্যাকচুয়ালি সেম থাকবে। তো এই পুরাটাকে আমরা আরেকটা নোড বলতে পারি। সো দিস ইজ আনাদার নোড, এবং এটাকে সি নোড বলা হয়েছে। আমরা ইউজুয়ালি যেটা করি, এই নোডের ভোল্টেজের বোঝানোর জন্য আমরা ওই নোডটাকে সাবস্ক্রিপ্টে লিখে দিই। এই নোডের ভোল্টেজ হয়তো ভিএ, এই নোডের ভোল্টেজ লিখবো আমরা ভিবি, এই নোডের ভোল্টেজ আমরা লিখবো ভিসি। আপাতত ভোল্টেজ নিয়ে আর কোনো কথাবার্তা বলবো না। বাট নোড হচ্ছে বেসিক্যালি এইটাই, যে আপনার একটা কন্টিনিউয়াস পিস অফ ওয়্যার, যখনই আপনি কোনো একটা হচ্ছে এলিমেন্টকে ক্রস করে যাবেন আপনার নোডটা চেঞ্জ হয়ে যাবে, কারণ আপনার ভোল্টেজ চেঞ্জ হইতে বাধ্য। নতুন মানে এলিমেন্ট ক্রস করে গেলে যেহেতু ভোল্টেজ চেঞ্জ হচ্ছে, তখন আমি নতুন একটা নোড ক্রিয়েট করছি সেখানে। ঠিক আছে, ইকুইপটেনশিয়াল সারফেস ক্রিয়েট করছি। ওকে, গেল। লুপ আর মেশ, এরা হচ্ছে সার্কিটের বিভিন্ন পাথ, এরা হচ্ছে সার্কিটের ক্লোজড পাথ। তো দুইটা দুই রকম ক্লোজ পাথ। যে কোনো ক্লোজ পাথকেই আপনি লুপ বলতে পারবেন যদি সেটা সেলফ ইন্টারসেক্ট না করে। ক্লোজ পাথ উইথাউট সেলফ ইন্টারসেকশন। সেলফ ইন্টারসেকশন মানে কি, ধরেন এই যে আমি একটা লুপ আঁকছি, মাঝখানে হচ্ছে এরকম একটা আর কি হয়ে গেছে, এক জায়গায় ক্রস করে গেছি, তো এটা হচ্ছে একটা সেলফ ইন্টারসেকশন। তো এই যে সার্কিটটা আছে, এই সার্কিটে ধরেন আমি একটা ডিফারেন্ট কালার ইউজ করি বা এক কাজ করি, এটা তো হিজিবিজি হয়ে যাচ্ছে, আমি আর একবার পেস্ট করে একটু ছোট, আমি এখানে একটু মেশ টেস্ট বোঝানোর চেষ্টা করি। লুপ হচ্ছে যে কোনো রাস্তা উইথাউট সেলফ ইন্টারসেকশন। যেমন ধরেন আপনি বলতে পারেন এই পুরাটা একটা লুপ, কোনো সমস্যা নাই। আপনি আবার বলতে পারেন যে এইটা একটা লুপ, কোনো সমস্যা নাই। আপনি বলতে পারেন যে এইটা একটা লুপ, সেটা মেবি আমি ধরছি। আপনি বলতে পারেন এটা একটা লুপ, কোনো সমস্যা নাই। এরকম ক্লোজড একটা পাথ হইলেই হবে। কিন্তু আপনি বলতে পারবেন না যে এটা একটা লুপ। কারণটা মেবি ক্লিয়ার, এই যে আমি মাঝখানে একটা সেলফ ইন্টারসেকশন করছি, এটা লুপ হয় নাই। ঠিক আছে। সো লুপ আপনি বেসিক্যালি এই যে সার্কিট যখন আঁকাবেন এরকম তো বাক্স বাক্স করেই আমরা আঁকাবো, এই যে একটা বাক্স, এই যে একটা বাক্স। তো এরকম যে কোনো সংখ্যক বাক্সর বর্ডার নিলেই আপনার একটা লুপ হচ্ছে। মেশ কি, মেশ হচ্ছে একটা বাক্স, একটা বাক্স। ঠিক আছে, ওয়ান বক্স, বা মানে একটা লুপ, তার ভিতরে আর কোনো লুপ থাকা যাবে না। যেরকম এইটুকু একটা মেশ, এইটুকু আর একটা মেশ, এইটুকু আর একটা মেশ। কিন্তু এইটা মেশ না, কারণ আপনি দুইটা বাক্স নিয়ে নিছেন।
তো সার্কিটের এই ছোট সবচেয়ে ছোট বাক্সগুলোকে আমরা বলতেছি হচ্ছে মেশ। ওকে, তো এই হলো সার্কিট টার্মিনোলজি। আপাতত এইটুক জানলেই হবে। এইটুক নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, যেহেতু কেউ কিছু বলতেছেন না, তাইলে কারো কোনো কোয়েশ্চেন নাই। তাইলে আসেন সিরিজ প্যারালেল শুরু করা যাক। তো রেজিস্ট্যান্সের সিরিজ কম্বিনেশন আমরা কখন বলবো? সিরিজ কম্বিনেশন বলবো যদি কনজিকিউটিভ কনজিকিউটিভলি কনজিকিউটিভ বানান ভুল করতেছি, হঠাৎ করে কনজিকিউটিভ বানান ভুলে গেছি, তাহলে অন্য একটা ওয়ার্ড ইউজ করি, সাকসেসিভলি। এটার বানানো ঠিক লিখছি নাকি ডাউট লাগতেছে। আচ্ছা যাই হোক, আপনারা বুঝে নিন। তো সাকসেসিভলি যদি আপনার হচ্ছে হইলো রেজিস্টার বসানো থাকে, assembled, so that each register is connected to, আচ্ছা এখানে যদি আমি রেজিস্টার বলতেছি, এটা যে কোনো এলিমেন্টকেই আমরা বলতে পারি সিরিজে কানেক্টেড আছে, যদি তারা হচ্ছে একটা করে নোড শেয়ার করে। ঠিক আছে, ইফ কানেক্টেড টু ওয়ান নোড অফ দ্য নেক্সট উইথাউট ব্রাঞ্চিং, মানে একই নোডে একাধিক থাকা যাবে না। প্রত্যেকটা নোডে একটা করে রেজিস্টার কানেক্টেড, এবং দুইটা রেজিস্টার জাস্ট একটা নোড শেয়ার করতেছে। ঠিক আছে, সো টু রেজিস্টার্স শেয়ার ওয়ান নোড। যেমন ধরেন এইটা হচ্ছে সাম রেজিস্টার এ, এটা হচ্ছে সাম রেজিস্টার বি, এটা হচ্ছে সাম রেজিস্টার সি। ঠিক আছে, এন্ড ধরেন এখানে নোড আছে কয়টা, এইখানে একটা নোড আছে, এটাকে ক্রস করে গেলে আমি আরেকটা নোড পাইছি, এটাকে ক্রস করে গেলে আমি আরেকটা নোড পাইছি, তাকে ক্রস করে গেলে আমি আরেকটা নোড পাইছি। দেখেন প্রত্যেকটা রেজিস্টার কিন্তু একটা করে নোডেই শেয়ার হচ্ছে। ঠিক আছে, এর সাথে এটা শেয়ার করা, এর সাথে এটা শেয়ার করা। তো এটাকে তখন আমরা বলি একটা সিরিজ কম্বিনেশন, এবং একই নোডে একাধিক এই দিক থেকে আরেকটা এরকম ব্রাঞ্চ থাকা যাবে না, তাহলে হবে না। ঠিক আছে, তো এবং আমরা যেটা করতে পারি, আমরা এখন যেটা শিখতেছি আর কি, আমরা এরকম করলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হয় সেটা একটু বোঝার চেষ্টা করবো। দ্যাট ইজ, আমি এই তিনটে রেজিস্টরকে রিপ্লেস করে একটা রেজিস্টর বসাবো, তাহলে তার রেজিস্ট্যান্স কত হইতে হবে? তার রেজিস্ট্যান্স হইতে হবে হলো এই তিনজনের যোগফল। কেন? কারণ হচ্ছে হলো যে আমরা চাচ্ছি যে এই তিন, মানে এইখানে এখানে আমরা অ্যাকচুয়ালি যেটা করতেছি, এ আর ডি নোডের মাঝখানেরটাকে আমরা রিপ্লেস করতেছি, যেন এ নোড তার মতো থাকে, ডি নোড তার মতো থাকে। দ্যাট ইজ, আগে এ নোডের ভোল্টেজ যা ছিল এখনো এ নোডের ভোল্টেজ তাই থাকুক, আগে ডি নোডের ভোল্টেজ যা ছিল এখনো ডি নোডের ভোল্টেজ তাই থাকুক। তাই যদি আমি করতে চাই, তাহলে দেখেন যেটা হবে, যে আমরা কি বলতে পারি, এখানে কারেন্ট তো একটাই ফ্লো করবে আমাদের সার্কিটের থেকে, অ্যাজাম্পশন থেকে আমরা কি বলতে পারি, যে যেহেতু কোনো জায়গায় জমা হবে না, পুরোটাতে একই কারেন্ট আই ফ্লো করবে, তাহলে এইটার ভোল্টেজ ড্রপ হচ্ছে হলো আই আর এ, এইটার ভোল্টেজ ড্রপ হচ্ছে হলো আই আর বি, এইটার ভোল্টেজ ড্রপ হচ্ছে হলো আই আর সি। তাহলে এই পুরাটাতে ভোল্টেজ ড্রপ অ্যাকচুয়ালি কত? এই পুরাটা জুড়ে ভোল্টেজ ড্রপ হচ্ছে হলো আপনার ডেল ভি এ ডি বললাম, আই আর এ প্লাস আই আর বি প্লাস আই আর সি। ওকে, এখন আমরা চাই যে এই একই ভোল্টেজ ড্রপ এখানেও ঘটুক, যখন আমি ওই একই কারেন্ট আই পাস করব। তাহলে এইখানের ভোল্টেজ ড্রপ আসলে কত হবে? আমি যদি ধরে নিই এটা রেজিস্ট্যান্স হচ্ছে জাস্ট আর, তাহলে এইখানের ভোল্টেজ ড্রপ হচ্ছে হইলো আই টাইমস আর। এই দুইটাকে সমান ধরতে হবে। কেন? কারণ আমরা হচ্ছে সার্কিটের রেজিস্ট্যান্স গুলোকে এমন ভাবে সরায় আরেকটা রেজিস্ট্যান্স বসাবো যেন সার্কিটের মনে হয় যে কিছুই যায় আসে নাই, এবং সার্কিটের কিছু যায় আসতেছে না, কারণ আমরা চাচ্ছি যে নোডের ভোল্টেজ গুলা সেম থাকুক। যদি নোডের ভোল্টেজ গুলো সেম থাকে এবং একই কারেন্ট গেলে একই ভোল্টেজ ড্রপ হয়, তখন তাইলে সার্কিট আসলে কখনো টেরও পাবে না যে এই তিনটা রেজিস্ট্যান্সকে তুলে আমি একটা বসায় দিছি। তো ওইটা যদি হইতে হয়, তখন ওই রেজিস্ট্যান্সের মান কত হইতে হবে? এই তিনটার যোগফল। তো এইটা আসলে আপনারা আগেই শিখে আসছেন।
যে সিরিজে থাকলে রেজিস্ট্যান্স গুলা যোগ করতে হয়। ওকে, তো খুব ভালো কথা, এইটা আমরা শিখলাম। এন্ড এটা নিয়ে আমি আরো তুই করতেছি না, কারণ এগুলো আপনারা আসলে জানেন। আমি মেনে যেটা শিখাবো সেটা হচ্ছে প্যারারেলটার আমি ডেরাইভেশন আর করবো না। প্যারারেল চিনবেন কিভাবে সেটা একটু বলে দিই। প্যারারেল চিনবেন হচ্ছে এইভাবে যে আপনার, আচ্ছা প্যারারেলের ডেরাইভেশনটা একটু করে দেখাই দাও, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস নোট করার আছে। সেটা হচ্ছে হলো যে আপনার কি জানি বলবো, হ্যাঁ, এখানে রেজিস্টার গুলা শেয়ার বোথ নোডস। ঠিক আছে, তো এটার মিনিং কি, আমরা দুইটা রেজিস্টার আর এ এন্ড আর বি, এদেরকে প্যারারেলে বলবো যখন এদের, আচ্ছা একটা ব্যাপার আর আরেকবার একটু মেনশন করি, আমরা যখনই কোনো একটা এলিমেন্ট লিখতেছি প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু দুইটা করে নোড থাকতেছে, একটা নোডে তারা শুরু হয় আর একটা নোডে তারা শেষ হয়। তো দেখেন প্রত্যেক এই দুইটা রেজিস্টার কিন্তু দুইটা করে নোড আছে, কিন্তু আমরা যেটা করছি তারা এই দুইটা নোডে শেয়ার করতেছে। এই নোডটার নাম যদি এ হয়ে থাকে, তারা এ নোড, তাদের দুইজনই এ নোডের সাথে যুক্ত, আবার এইদিকে দুইজনই বি নোডের সাথে যুক্ত, তাহলে আমরা বলবো যে এই দুইটা রেজিস্টার এখানে প্যারারেলে আছে। এন্ড আসলে শর্ট একটু এইটাকে রিপ্লেস করে যদি আমি একটা রেজিস্টার বসাইতে চাই, তাহলে এইটার রেজিস্ট্যান্স কেমন হতে হবে একটু শর্টে ডিরাইভ করি। তো আমরা স্টিল চাচ্ছি যে এই নোড আর এই নোডের ভোল্টেজ সেম থাকুক, ঠিক আছে, দ্যাট ইজ ভোল্টেজ ডিফারেন্স সেম থাকুক। তাহলে এইখানের ভোল্টেজ ডিফারেন্স তো আসলে হচ্ছে হলো আপনার ভিএবি, ঠিক আছে। কিন্তু এখানে একটা ছোট্ট ঝামেলা আছে, যে ঝামেলাটা হচ্ছে যে এইখানে যদি আই কারেন্ট আসে, আই কারেন্ট কিন্তু পুরাটা এদিক দিয়ে যাবে না, মানে কারেন্ট তো এখানে ভাগ হয়ে এখান দিয়ে আবার বেরোবে। তো এখান দিয়ে সাম I1 কারেন্ট যাবে, এইখান দিয়ে সাম I2 কারেন্ট যাবে। কিন্তু এরা দুইজনই কিন্তু একই নোডের মাঝখানে কানেক্টেড। সো এর জন্য যেটা হচ্ছে, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজ ড্রপটাও হচ্ছে ভিএবি, এইটার অ্যাক্রসের ভোল্টেজ ড্রপটাও হচ্ছে ভিএবি, আবার এইটার অ্যাক্রসের ভোল্টেজ ড্রপটাও হচ্ছে হলো ডেল ভি এবি। তো সেখান থেকে আমরা আসলে তাহলে বলতে পারি যে কারেন্ট ওয়ান আসলে হবে হচ্ছে আর এ, আর কারেন্ট টু হবে হচ্ছে হলো ওহমস ল। ওকে, যেহেতু একই নোডের মাঝখানে কানেক্ট এবং নোডের ভোল্টেজ গুলো তো ফিক্সড, তো এদের অ্যাক্রসের ভোল্টেজ ড্রপ সেম, কারণ তারা একই নোডের অ্যাক্রসে কানেক্টেড। তো এখন এইখান থেকে আমরা যেটা আর কি লিখতে পারি, ওই একই কারেন্ট আই যদি এখানে পাস করি, আই কে নিয়ে কি লেখা যায়, এই কারেন্টটাই তো দুই দিকে ভাগ হয়ে গেছে, এবং ওই যে সার্কিট থিওরির অ্যাজাম্পশন অনুযায়ী চার্জ কখনো স্টোরড হয় না, তাইলে এখানে যতটুকু ভাগ হয়েছে এখানে অতটুকু মিলিত হয় আবার ওই একই কারেন্ট আই প্রডিউস করবে। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে, আর এই দিকে যে আইটা আছে সেই, এইটা ধরেন এইটার অ্যাক্রসের ভোল্টেজটা দিয়ে আমি ডিসক্রাইব করি। তো এইটা অনুযায়ী আই হবে হচ্ছে হলো ওই একই ডেল ভি এ বি, কারণ আমি ভোল্টেজ ড্রপটা সেম রাখতে চাই, ডিভাইডেড বাই একটা রেজিস্ট্যান্স আর। তো এখন পুরোটা থেকে আমরা এই ভোল্টেজটা কেটে দিয়ে আমরা একবারে কি লিখতে পারি, ওকে। সো প্যারারেল হইলে হচ্ছে ওই যে ইনভার্স করে যোগ করতে হয়। তো এইটাকে আমরা এইভাবেও বলতে পারি যে আর ইজ ইকুয়াল টু ওয়ান বাই আর এ প্লাস ওয়ান বাই আর বি, এইটার ইনভার্স। এন্ড অনেক সময় আমরা যেটা করবো, এটাকে একটু শর্টে লিখবো, আমরা শর্টে এরকম প্যারারেল দিয়ে লিখে দেবো আর কি। ঠিক আছে, এইটা এই এদের সবগুলোর মিনিং সেম। তো এটা আমি খুবই শর্টে ডিরাইভ করলাম, কারণ এই যে নোট থাকলে যে ভোল্টেজ সেম থাকে এই ব্যাপারটা আমার আমার একটু দেখানোর ইচ্ছা ছিল। ওকে, গেল কয়টা বাজে, একটা ম্যাথ করাবো, তো হোপফুলি ওভার টাইম হবে না। অ্যান্ড শর্টে একটু এই দুইটা তাহলে একটু লিখে দিই। তাহলে ধরেন যে আপনার হচ্ছে সিরিজে অনেকগুলো রেজিস্ট্যান্স আছে, সিরিজে কন্টিনিউয়াসলি এরকম রেজিস্ট্যান্স আছেই আছেই আছেই, ঠিক আছে, R1, R2, ডট 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 Rn। তাহলে এই পুরাটাকে রিপ্লেস করে যদি আপনি একটা রেজিস্ট্যান্স বসান, সেইটার ভ্যালু কত হইতে হবে,
এদের সবার যোগফল। ঠিক আছে, সেটাকে আমি হচ্ছে এইভাবে লিখলাম। কিন্তু এই একই কাহিনী যদি আপনি প্যারারেলে করতে চান তাহলে কি হবে? যদি এরকম এনটা আলাদা আলাদা রেজিস্ট্যান্স প্যারারেলে থাকে, ধরেন সাম R1 থেকে Rn টু রেজিস্ট্যান্স প্যারারেলে থাকে, এটাকে রিপ্লেস করতে চান একটা রেজিস্ট্যান্স দিয়ে, তাহলে এই একটা রেজিস্ট্যান্সের মান হবে হচ্ছে হইলো এদের সবাইকে প্রত্যেকটাকে ইনভার্ট করে করে সামেশন নিতে হবে, দেন এই পুরো সামেশনটাকে আবার ইনভার্ট করতে হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে এদের ভ্যালুস, মানে এদেরকে বের করার উপায়, এই প্যারালেল করার উপায়। এখন আসেন এগুলোর ম্যাথ আমরা কিভাবে করব। ঠিক আছে, দ্যাট ইজ আপনাকে যদি আম, একটা স্পেসিফিক রেজিস্ট্যান্স নেটওয়ার্ক দেওয়া থাকে, সেইটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। ঠিক আছে, আমরা হচ্ছে এখন এই টাইপের ম্যাথের দিকে আগাবো, যে আপনাকে একটা রেজিস্টর নেটওয়ার্ক দেওয়া আছে, মানে রেজিস্টর অনেকভাবে সাজানো আছে, এই রেজিস্টর নেটওয়ার্কটাকে আপনি হচ্ছে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্সে নামায় আসবেন। ঠিক আছে, সো দ্যাট ইজ এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করবেন, যেসব ম্যাথ আপনারা আগেও করে আসছেন, বাট এখন আমরা এগুলো করার একদম একটা শিওর ফায়ার ওয়ে শিখবো, যেটা দিয়ে আমাদের কোনো ভুল হবে না। ঠিক আছে, সো আমি একটু মানে ফার্স্ট একটু লিখে দেই এই যে এইসব ম্যাথের স্টেপস কি, এই ম্যাথগুলো করার স্টেপস কি কি হবে। ঠিক আছে, একটা পুরো অ্যালগোরিদম আপনাদেরকে দিয়ে দেবো এগুলো করার স্টেপস করার জন্য। তো স্টেপস হচ্ছে হলো, ফার্স্টে আপনার যেটা করতে হবে, ডিটারমাইন নোডস। ঠিক আছে, দিস ইজ ইম্পর্টেন্ট, আপনার প্রথমেই নোডগুলো ডিটারমাইন করতে হবে। ঠিক আছে, সেকেন্ডলি যেটা করতে হবে আপনার হচ্ছে হলো লিস্ট অর মার্ক রেজিস্টরস বিটুইন নোডস। এন্ড এরপর হচ্ছে হলো 3 নাম্বার স্টেপ হচ্ছে হলো, একটু ছোট করে লিখলে এটা আমি এখানেই দেখাই। এই মুহূর্তে হয়তো বুঝবেন না যে স্টেপস গুলো আমি কি লিখতেছি, বাট আমি একটা ম্যাথে করে দেখাচ্ছি। ঠিক আছে, and এটা দিয়েই হোপফুলি আজকে শেষ করব, একটা ম্যাথ এটা করা দিয়ে। তারপর হচ্ছে আমরা পুরো রেজিস্টার নেটওয়ার্কটাকে রিড্র করব। ঠিক আছে, ফার্স্টে হচ্ছে হলো আমরা নোড গুলাকে ড্র করব, ফার্স্ট ড্র ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল নোডস। এরপর হচ্ছে হলো প্লেস আদার নোডস ইন বিটুইন। ইন বিটুইন করার সময় একটু কানেকশনের খেয়াল রাখা লাগবে, তো এখানে একটা স্টার মার্ক দিয়েছে। দেন ফাইনালি অ্যাপ্লাই ফর্মুলা। কেউ কি কিছু বলবেন? আচ্ছা, ওকে, গেল। সো এখন খুবই ভেগ লাগতেছে যে আমি এগুলো কি লিখতেছি, তো একটা ম্যাথ একটু করাই। আনফরচুনেটলি মেবি এইখানে মানে স্টেপস গুলো লিখতেছি আবার ই করতেছি, মেবি জায়গা হবে না, আমি বলবো না। ঠিক আছে, মানে স্টেপস গুলো এখানে থাকুক, আমি হচ্ছে ম্যাথ একটা কপি করে নিয়ে আসি, দেন হচ্ছে আমি বলতেছি যে কিভাবে স্টেপস গুলো এক একটা অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, দাঁড়ান, কয় নাম্বার ম্যাথ জানি করাবো, আমি একটু ফিক্স করে রাখছিলাম 5-এর 2 করাবো। ও না, এগুলো তো নাম্বার অফ ব্রাঞ্চ মেশ লুপস এগুলো বের করার ম্যাথ। আচ্ছা, এটা আমার আসলে খেয়াল ছিল না। আম, এটা একটু পরে করাচ্ছি। আচ্ছা, এখানেই করায় দিই। ধরেন এই একটা করাবো, ঠিক আছে, যে ব্রাঞ্চ কি, নোড কি, মেশ কি, লুপ কি। তো মেশ আর লুপ লাগবে না, ব্রাঞ্চ হচ্ছে কি, এই যে প্রত্যেকটা এলিমেন্ট 1 2 3 4 5, পাঁচটা আছে। নোড কয়টা আছে? এই যে এখানে একটা নোড আছে, তারপর এটা ক্রস করে গেছে, এটা আর একটা নোড, এটুক তো ওয়্যারই, তো এই পুরোটা আসলে একটাই নোড। তারপর হচ্ছে দেখেন এরা সবাই আবার কানেক্টেড, এদিকে আরেকটা নোডে 3টা নোড আছে। নোড চিহ্নিত করা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হবে। তো আমি অ্যাকচুয়ালি ডিরেক্ট ম্যাথেই চলে যাই। এটা তো নাম্বার অফ নোডসই বের করতে বলছে। আচ্ছা, এইটারই রেজিস্ট্যান্স বের করি, আসেন শুরু করা যাক। Well, ভাবছিলাম এখানে হয়তো কিছু ম্যাচ আছে, থাকে এটা না।
নিচে রাখছিলাম কোথায় জানি। পাওয়া ঠিক আছে, আসেন এটা করি। এটা হচ্ছে স্লাইডের প্রবলেম 12। আমরা এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব। ইয়েস, এটা হয়তো আপনারা যেরকম দেখে ইউজ টু এতদিনের ওরকম সার্কিটের থেকে একটু ডিফারেন্ট, এরকম একটু হালকা কমপ্লিকেটেড সার্কিটই অ্যাকচুয়ালি থাকবে এখন। বাট আমি যে স্টেপস গুলো লিখছি সেগুলো ফলো করলে আপনাদের হচ্ছে আসলে হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রবলেম 12। তো লেট মি বিগিন। প্রথম স্টেপ কি ছিল? নোড গুলো একটু বের করা, ঠিক আছে। আমাদের হচ্ছে এ বি এই দুইটা নোডের মাঝখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স একটু বের করতে হবে। তার জন্য আমার প্রথম কাজ হচ্ছে নোড গুলো একটু মার্ক করা। তো আসেন মার্ক করা শুরু করি। এই পুরাটাই, ঠিক আছে, আমি এখান থেকে শুরু করে দিই। এই পুরাটাই কিন্তু একটাই নোড, তাই না? এই পুরাটাই হচ্ছে আপনার এ নোড। গেল। তো এই পুরোটাই হচ্ছে আপনার একটাই নোড, এ নোড। তারপর বি নোডে আসি, আমি একটা ডিফারেন্ট কালার ইউজ করি। এই যে বি নোডটা দেখেন, বি নোড এই পর্যন্ত আসছে, তারপর সে এই পর্যন্ত গেছে। এই পুরোটা হচ্ছে আপনার বি নোড, এই পুরোটাই আপনার বি নোড। ওকে। এরপর আম, এইখানে একটা নোড আছে, কিন্তু এরকম সিরিজে এরা তো ডেফিনেটলি সিরিজে আছে এই 2 আর 4টা, তাই না? কারণ এরা হচ্ছে মাঝখানে একটা নোড শেয়ার করতেছে। তো এই 2 আর 4 সিরিজে থাকলে আমি ইউজুয়ালি মাঝের নোডটা মার্ক করি না, বাট এখানে ডেফিনেটলি একটা নোড আছে, ঠিক আছে। সো এটা আর আমি মানে মার্ক করি না বলতে নামটা লিখি না, সেটা থাকুক। আর কি আছে? এইখানে আর একটা নোড আছে, যেটাকে ধরেন আমি বললাম সি নোড। ওকে। অ্যান্ড উইথ দিস আমার আর কোনো নোডের কোনো রকম মার্কিং করা লাগবে না, আর কোনো নোড বাকি নেই। সব নোড আমরা মার্ক করে ফেলছি, ঠিক আছে। সব নোডই আমরা মার্ক করে ফেলছি। তো আমার নোডের মার্কিং করা শেষ। এরপর স্টেপটা কি ছিল? পরের স্টেপটা ছিল কোন নোডের মাঝখানে কি আছে সেটা একটু লিখা। তো যেমন দেখেন, আমি এখানে লিখি যে আপনার হচ্ছে হইলো এই 12 ওহমটা কি আছে এ নোড আর বি নোডের মাঝখানে। তো ধরেন এটাকে আমি লিখলাম এ বি। এটা কিসের মাঝখানে আছে? এটাও কিন্তু এ নোড আর বি নোডের মাঝখানেই আছে, ঠিক আছে। এ নোড আর বি নোডের মাঝখানেই আছে, তাইলে এটাও হচ্ছে এ বি। এইটা কিসের মাঝখানে আছে? এইটা আছে হচ্ছে হলো এ আর সি নোডের মাঝখানে, ঠিক আছে। এটা আছে হচ্ছে এ আর সি নোডের মাঝখানে। আমি একটা ডিফারেন্ট কালার ইউজ করি। এটা আছে হচ্ছে এ আর সি নোডের মাঝখানে। এ আর সি নোডের মাঝখানে আর কেউ আছে? নাই অ্যাকচুয়ালি। এরপর কি কি আছে? এরপর আছে হচ্ছে হলো আপনার এইটা আছে বি আর সি নোডের মাঝখানে, এইটা আছে বি আর সি নোডের মাঝখানে, এন্ড এই পুরাটা আছে হচ্ছে হলো আপনার বি আর সি নোডের মাঝখানে। Okay? তো কে কোন নোডের মাঝখানে আছে সেটা আমার ই করা শেষ। এবার আমি কি করব? এই পুরাটাকে রিড্র করব। এন্ড রিড্র করার সময় আমরা হচ্ছে নোড ইনিশিয়াল আর ফাইনাল নোড গুলো আগে আঁকাবো, ঠিক আছে। সো এই যে আমি এ নোটটা আঁকালাম, এন্ড এরপর হচ্ছে হলো একটু বি নোটটা আঁকাই। এরপর এদের যার যার মাঝে যারা যারা ছিল তার তার মাঝে আমি ওইগুলা বসায় দেবো। যেরকম দেখেন এ আর বি নোডের মাঝখানে কি এই দুইটা ছিল না, পিঙ্ক কালার? তো এদেরকে আমি একটু বসায় দিই। আচ্ছা, মেবি এটা আসলে কালো দিয়ে করলেই ভালো হয়। আমি হচ্ছে লিখাটা ইতে থাকুক, ওই কালারে থাকুক, বাট পুরোটা কালো দিয়ে করি। তো এ নোড আর বি নোডের মাঝখানে কে কে আছে? এই যে একটা 12 আছে, দেন একটা 6 আছে। ওকে, এই 12 আর 6 আছে। তার মানে ক্লিয়ারলি এরা দুইজন আসলে প্যারারেলে আছে, কারণ কি এরা একই নোড এ আর বি এর মাঝখানে আছে। ফাইন। এখন বাদ বাকি এ আর বি এর মাঝখানে আর কেউ নেই। বাদ বাকিটা করতে গেলে আমার সি নোডটা আঁকাইতে হবে। এখন সি নোড আঁকাইতে গেলে আমরা দেখবো যে এ আর সি এর সাথেও যেরকম কানেকশন আছে, বি আর সি এর সাথেও কানেকশন আছে। খেয়াল করেন আপনার কিন্তু বি নোড এই পর্যন্ত আসছে, এ নোডটাও কিন্তু এই পর্যন্ত আসছে, ঠিক আছে। এ নোডও এই পর্যন্ত আছে। তো এ আর বি দুইজনের সাথে যেহেতু সি এর কানেকশন আছে, ধরেন আমি লিখলাম সি নোডটা হচ্ছে এইখানে। আচ্ছা, ধরেন আমি বললাম যে সি নোডটা হচ্ছে এখানে, আমি সি নোডটা সি নোডের কালারেই দিই। সি নোডটা হচ্ছে এখানে আঁকাইলাম। এবার এ এবং সি এদের মাঝখানে কে ছিল? এ আর সি এর মাঝখানে ছিল হচ্ছে এই 3 ওহমটা। সেইটা আমি একটু আঁকায় ফেলি। ওকে। তারপর দেখেন বি আর সি এর মাঝখানে কি ছিল? বি আর সি এর মাঝখানে হচ্ছে এই 2 ছিল, এই 3 ছিল, আর এই 2 আর 4 ছিল।
এদের সবাইকে আমি বি আর সি এর মাঝখানে আঁকাই দিই, যেহেতু এরা সবাই বি আর সি এর মাঝখানে, তার মানে এরা সবাই কি হবে, প্যারারেল হবে একই নোডের মাঝখানে। যেটা একটু আগেই বলতেছিলাম, যখন কোনো রেজিস্টার দুইটা নোডই শেয়ার করে তখন হচ্ছে ই এর মাঝখানেই থাকে। ওকে, গেল। তো একটু উইয়ার্ড হয়েছে, এইখান থেকে আর কি এইখানে কানেকশন হবে। বাট আই থিঙ্ক বুঝতে পারতেছেন যে এরকম রিড্র করে কি হয়েছে। এইবার সার্কিটটার যে অবস্থা, এইটা কিন্তু আপনারা এমনিই সলভ করতে পারেন, তাই না? এই যে 12 আর 6 প্যারারেলা আছে, এরাও হচ্ছে প্যারারেলা আছে, এইটা এটার সাথে সিরিজে আছে। সো আসেন করি, 12 আর 6 প্যারারেল হইলে এখানে হচ্ছে 4 আসবে, ঠিক আছে, এখানে হচ্ছে 4 আসবে। আর এইটা তো 3 3-এর মতোই থাকতেছে, 3 3-এর মতোই থাকতেছে। আর এখানে কি হচ্ছে, 2 আর 4 মিলে এটা হয়ে যাবে হচ্ছে 6। 2 3 আর 6 হচ্ছে প্যারারেলে আছে। তো 2 3 আর 6 যদি প্যারারেলে থাকে, তাইলে অ্যাকচুয়ালি কি হবে? আম, কিছু একটা ভ্যালু হবে। এটা মেবি একটু উল্টাপাল্টা ভ্যালু আসবে, আমার ঠিক ক্যালকুলেটর নাই এখন। তো এক কাজ করি, আমি এটাকে জাস্ট এরকম লিখে রাখি। এটা হচ্ছে 2 প্যারারেল 3 প্যারারেল 6। তো এইটাই। এখন আম, এরপর কি হবে? এরপর এই 3 আর এটা যোগ হয়ে যাবে। এন্ড ফাইনালি এরা দুইজন প্যারালালে আছে। তো তাইলে আপনি কিন্তু এই আর এ বি আসলে পেয়ে যাচ্ছেন। আর এ বি কত হবে? 4 প্যারারেল 3 প্লাস 2 প্যারারেল 6। এত উইয়ার্ড দেখতে ডেফিনেটলি হবে না, এইটার একটা ভ্যালু আছে, সেটা আপনি বসিয়ে যোগ করে এটা করে ফাইনালি কিছু একটা পাবেন। এন্ড ওটা করলে আমরা হচ্ছে আপনার আমাদের রেজাল্টে চলে আসবো। আচ্ছা, এটা বলতেছে হচ্ছে 2 ওহম আসবে। আমি কি কিছু একটা মিস করছি? হুম, বুঝতেছি না। এইটার ভ্যালু মেবি 1 আসবে। ইয়েস, এইটার ভ্যালু 1 আসবে, বুঝছেন? এই যে এই কারণে হচ্ছে প্যাচটা লাগছে, এটার ভ্যালু 1 আসবে। তো এটা আসলে 4 প্যারারেল 3 প্লাস 1 হবে। তো 4 প্যারারেল 4, এবং এটা যদি করেন তাহলে আসলে 2 ওহম আসবে। তো এইটাই। এন্ড আজকে হয়তো এই স্টেপস গুলোর ফুল পাওয়ারটা এখনো বুঝতেছেন না, বাট আপনি আরো বাজে সার্কিটও এই স্টেপস গুলো ফলো করে ইজি ফর্মে রিডিউস করতে পারবেন, ঠিক আছে? তো আজকে আর আমি ওইটার এক্সাম্পল দেব না। নেক্সট দিন আমি এই প্রবলেম 313 থেকে শুরু করব। নেক্সট দিন মানে হচ্ছে হলো অফলাইন ক্লাসে। এন্ড আপনারা মেবি অনেকে হচ্ছে অনলাইন ক্লাসে কোয়েশ্চেন করতেই ফিল করতেছেন, আগে কোন জিনিস হয়তো প্রবলেম আছে। আপনারা অফলাইন ক্লাসে অবশ্যই হচ্ছে আমাকে ওই প্রবলেম কোয়েশ্চেন গুলো আস করেন, and আমি হোপফুলি আমার কনসালটেশন আওয়ার গুলো এখনো দেওয়া হয়নি। অনলাইন অফলাইন ক্লাস না হয় অনেক কিছুই আসলে করা হয়নি। তো আমি কনসালটেশন আওয়ার গুলোও দিয়ে দেবো না, ঠিক আছে? আপনাদের কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে রিচ আউট করতে পারেন, কোয়েরিজ সেকশনেও কোয়েশ্চেন করতে পারেন। আজকে আপাতত এইটুকুই থাকুক, কারণ টাইম আসলে শেষ হয়ে গিয়েছে। এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? এই লাস্টের যে ম্যাথটা করলাম এইটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? ওয়েল, কারো কোনো কোয়েশ্চেন নাই যেহেতু, আমি তাহলে আজকের ক্লাসটা এখানেই এন্ড করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড এন্ড পরের উইকে আবার দেখা হবে, ঠিক আছে? ওকে, আজকে তাহলে এইটুকুই।